আজকে আমাদের এই কিসে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে হয়, ঠিক আছে? ওয়েবসাইট আমরা অনেকভাবে ডিজাইন করতে পারি। যেমন কোডিং এর মাধ্যমে করতে পারি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে। আর হচ্ছে কি পারি, সিএমএস এর মাধ্যমে। সিএমএস হচ্ছে যে কি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা কি, মানে আমি যদি ভিডিও দেই, আপনার যদি একটা ভিডিও থাকে, একটা যদি টেক্সট থাকে, একটা পিডিএফ থাকে, একটা বই থাকে, ওটা কিন্তু একটা কন্টেন্ট। ভিডিও, ইমেজ সবগুলাই কিন্তু একটা কন্টেন্ট, ঠিক আছে? এই কন্টেন্টগুলোকে ম্যানেজমেন্ট করাটাই হচ্ছে যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। মানে কন্টেন্টটাকে ম্যানেজ করবে, ম্যানেজ করার যে সিস্টেমটা ওটা কি বলা হয়, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস। তো কোডিং যদি আমার যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দ্বারা যদি করতে হয়, তাহলে আমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, ঠিক আছে? সেটা অনেক বড়সড় ব্যাপার। এইচটিএমএল, যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট অনেক আছে, তাই না? পাইথন আছে, নোড জেএস আছে, রিঅ্যাক্ট আছে, নোড জেএস আছে, অনেক কিছুই আছে। জাভা আছে, সি প্লাস প্লাস আছে, সি প্লাস আছে, ড্যাশ আছে, অনেক কিছুই আছে। তো আবার এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরেও আবার সিএমএস অনেক অনেক সিএমএস আছে। যেমন শপিফাই আছে, উইক্স আছে, সাইট 123 আছে, ওয়েব ফলো আছে, স্কোয়ার স্পেস আছে। তবে এর ভিতরে জনপ্রিয় যে সাইটটা আছে সিএমএস এর ভিতরে, সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসটা ওয়ার্ল্ডের ভিতরেই জনপ্রিয়, ঠিক আছে? মানে বেশিরভাগ মানুষই ওয়ার্ডপ্রেসটা ইউজ করে। এই ওয়ার্ডপ্রেসটা ইউজ করে কেন? কারণ এইটাতে মনে করেন প্লাগ ইনের মাধ্যমে অনেক কিছু সিকিউর করতে পারে, অনেক অনেক ফাংশনালিটির অনেক ফিচার অ্যাড করতে পারে এটার মাধ্যমে। হ্যাঁ, আর ওয়ার্ডপ্রেসটাকে সবাই মোটামুটি এর দ্বারা রেসপন্সিভও করা যায়। অনেক বিভিন্ন প্লাগ ইন, বিভিন্ন টুলস এর মাধ্যমে এখানে আমরা একটা ওয়েবসাইটকে ডায়নামিকও করতে পারি, ঠিক আছে? এখানে আবার মনে করেন যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা কোডও ইউজ করতে পারি, বিভিন্ন এইচটিএমএল, সিএসএস কোডও এখানে এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন। কে ঘোরাঘুরি করে এখানে? Okay. তো ওয়ার্ডপ্রেস যদি আপনি যদি লগ ইন করতে হয়, ওয়ার্ডপ্রেস কিভাবে শিখবো আমরা এখন? ওয়ার্ডপ্রেসের যদি আপনি যদি ডিজাইন করতে চান, তাহলে কি লাগবে আপনার? একটা ডোমেইন লাগবে আর একটা লিখে হোস্টিং লাগবে। ডোমেইনটা কি? ডোমেইনটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের একটা নাম থাকবে। যেমন youtube.com, ইউটিউবের ওয়েবসাইটের নামটা হচ্ছে youtube.com, ঠিক আছে? এটা হচ্ছে ডোমেইন নেম তার। যেমন google.com, ডোমেন ডট নেট, ডট অনলাইন, ডট হাবিজাবি যে কোনো কিছু হইতে পারে, তাই না? তো সেটা হচ্ছে যে ডোমেন নাম। আর হোস্টিং কোনটা? হোস্টিং হচ্ছে যে আমাদের ওয়েব সার্ভার, যেখানে আমাদের যে কন্টেন্টগুলো ম্যানেজ করব, যেখানে যেখানে জমা হবে, সেটা কি হচ্ছে যে কি, ওয়েব সার্ভার অথবা হোস্টিং সার্ভার, হোস্টিং প্লেস বলা হয় ওটাকে, ঠিক আছে? তাহলে এগুলা কি আপনাকে পারচেজ করতে হবে। তাহলে আমাদের হাতে তো টাকা নেই, তাহলে আমরা আমরা কিভাবে করব? তো কিছু কিছু বিষয় আছে, সাইট আছে, যেমন প্যান্থিয়ন সাইট আছে। তারপরে গিয়া নিজের নিজের আপনার ল্যাপটপ কিংবা পিসি কে সার্ভার বানিয়ে মনে করেন যে আপনি জেম সার্ভারের মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেস ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? কিন্তু সেটা আবার অন্য ডিভাইসের ভিতরে আপনি যদি ওই লিঙ্ক প্রোভাইড করেন কিংবা কোড প্রোভাইড করেন, এটা ওপেন হবে না। শুধু আপনার সার্ভারই আপনার, আপনার একটা কম্পিউটার মানি হচ্ছে যে আপনার একটা নিজস্ব সার্ভার এখানে, ঠিক আছে? আদারওয়াইজ অন্য কোথাও আপনার হবে না। কিন্তু বিভিন্ন সিস্টেম আছে, বিভিন্ন থার্ড পার্টি সাইট আছে, ওর মাধ্যমে মনে করেন আমরা ওয়ার্ডপ্রেসটাকে শেখার জন্য আমরা ডিজাইন করতে পারি। তাহলে এরকম একটা সাইট আছে যেটাকে বলা হয় প্যান্থিয়ন সাইট। এই প্যান্থিয়ন সাইটের মাধ্যমে, প্যান্থিয়ন সাইটের মাথার উপরে নুন দিয়ে আমরা বলি নুন দিয়ে, এক কথায় আর কি। প্যান্থিয়ন সাইটের মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। প্যান্থিয়ন সাইটের মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসটাকে কি করব, ইনস্টল করব। ইনস্টল করার পরে কি করব, ওয়ার্ডপ্রেসটাকে আমরা ডিজাইন করব, ঠিক আছে? তো আমরা লগ ইন করছি, দেখি প্যান্থিয়ন সাইটে কিভাবে কি করতে হয়। আমরা গুগলে যাই, সবাই ওপেন করেন, এখানে করতে পারবেন, সমস্যা নেই। আমাদের ক্লাস মুহূর্তে যতটুকু আপনি প্র্যাকটিস করতে পারেন আমার সাথে সাথে, বুঝলেন না? সেটাও ভালো হবে। তো এখানে আমরা লিখবো প্যান্থিয়ন, প্যান্থিয়ন ডট আইও, এটা সাইটের নাম প্যান্থিয়ন, প্যান্থিয়ন। সরাসরি আপনি প্যান্থিয়নে চলে যাবেন। দেখেন প্যান্থিয়নে যদি জানি যে প্রথম যে ওয়েবসাইটটা আছে প্যান্থিয়ন ডট আইও, আপনি একটা ওয়েবসাইটের মেইন ওয়েবসাইট নামটা চিনবেন কিভাবে? ধরেন একজনে আপনাকে বলল যে প্যান্থিয়ন নামের একটা সাইট আছে, ঠিক আছে? ওইটার ভিতরে গেলে তুমি ওইটার মাধ্যমে কি করতে পারবা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করতে পারবা ওইটার মাধ্যমে। হ্যাঁ, তাহলে দেখেন প্যান্থিয়ন নামে কিন্তু শুধু প্যান্থিয়ন নামে যে শুধু ধরেন এই ওয়ার্ডপ্রেস ডিজাইন এরকম কিছু থাকবে এরকম কিছু না, ঠিক আছে? এই প্যান্থিয়ন নামে প্যান্থিয়ন ডট কম নামে আরো অন্যান্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট থাকতে পারে, ঠিক আছে? তো প্যান্থিয়ন ডট আইও দেখেন, এটার মেইনটা আমরা চিনবেন কিভাবে যে এইটাই আসলে মেইন? এই যে এখানে উপরে দেখেন লেখা আছে প্যান্থিয়ন ডট আইও, এই যে প্যান্থিয়ন ডট আইও।
তাহলে আপনি বুঝবেন যে এটাই হচ্ছে যে আমাকে যে রিকমেন্ড করছে, যে আমার যে সাইটটার কথা কেউ রিকমেন্ড করছে সেটাই হচ্ছে এটা। তাহলে আমার এখান থেকে আমরা সাইটের যে ডোমেইনটা আছে এই ডোমেইনটা দেখি আমরা চিনে ফেলবো। তো এটার ভিতরে আমরা ঢুকি, এই যে প্যান্থিয়ন ওয়েব অফ প্ল্যাটফর্ম অফ বিল্ডিং হাই ইমপ্যাক্ট ওয়েবসাইট, ঠিক আছে। তো আমরা এখানে ঢুকলাম, প্যান্থিয়ন ডট আই এর ভিতরে ঢুকলাম। ঢোকার পরে দেখেন এখানে হচ্ছে যে ওনাদের সলিউশন আছে, প্রাইসিং আছে, পার্টনার্স আছে, এখান থেকে আপনি ডোমেইন অ্যাড করতে পারবেন। কিন্তু আমরা এখান থেকে করবো না, থার্ড পার্টির মাধ্যমে। আমরা যদি কোনো বায়ারের জন্য কাজ করি তাহলে আমরা কি করব, সরাসরি ডোমেইন হোস্টিং পারচেজ করে সিপিএনএল এর মাধ্যমে তারপরে সরাসরি আমরা করব, সেটাও আমরা দেখবো, সেটার বিষয়ে আলাদা কথা হবে। কিন্তু আমরা এই প্যান্থিয়নের মাধ্যমে কিভাবে প্র্যাকটিস করতে পারি, নিজেদেরকে স্কিল ডেভেলপ করতে পারি ওয়ার্ডপ্রেসের উপর, ওয়েব ডিজাইনের উপর, সেটা দেখবো আমরা প্যান্থিয়নের মাধ্যমে। তো এখানে আসার পর আপনি যে গেট স্টার্টে ক্লিক করেন, গেট স্টার্টে ক্লিক করেন, তাহলে এখানে কি আসছে, আচ্ছা গেট স্টার্টেড না, এখান থেকে আপনি যে এই প্রোফাইল আইকনের নামে একটা আইকনের মতন একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করেন। সময় নিচ্ছে কেন? ওকে, লগইন ড্যাশবোর্ডটা ওপেন হচ্ছে এখন। এই যে এখানে লগইন ড্যাশবোর্ডটা ওপেন হওয়ার পরে আপনি এখানে সরাসরি এই যে কানেক্ট উইথ গুগল দিয়ে করে দিবেন। কানেক্ট উইথ গুগল দিলাম আমি। হ্যাঁ, এই যে কানেক্ট উইথ গুগল দিয়ে দিতেছি, পারমিশনটা দিয়ে দিলাম, কন্টিনিউ। এখানে আসার পরে দেখেন এখন পার্সোনাল একটা ওয়ার্ক স্পেস তৈরি হয়েছে আপনার। কি তৈরি হয়েছে, আমি যে কাজ করব ওয়ার্ডপ্রেসের কাজ করব এই প্যান্থিয়ন সাইটের ভিতরে, আমার আমার নামে একটা ওয়ার্ক স্পেস তৈরি করছে এখানে। এটা লিখে পার্সোনাল ওয়ার্ক স্পেস, ঠিক আছে। এখান থেকে আমি কাজগুলোকে হ্যান্ডেল করতে পারবো। ওকে, এখানে দেখেন আমি যে জিমেইলটা দিছি এই জিমেইলটা এখানে আছে, আর এখানে দিতে হবে আমার ফার্স্ট নেম লাস্ট নেম এখানে একবারে সেম দিতে হবে, এরকম কোনো বিষয় না যে আমি আমার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে, এরকম কোনো বিষয়। এখানে জাস্ট আমরা প্র্যাকটিস পারপাসে করবো। তাহলে এখানে আপনি টিক দিলেন, যদি এটাতে আবার সমস্যা এই জিমেলটাতে আবার আরেকটা জিমেল দিয়ে এখানে লগ ইন করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তাহলে এখানে আমি নাম দিয়ে দিলাম এমডি রিয়াজ উদ্দিন। সিলেক্ট ইউর কান্ট্রি দিয়ে দেন, সমস্যা নেই, সিলেক্ট ইউর কান্ট্রি, আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। এই যে বাংলাদেশ দিয়ে দিলাম। তারপরে হলে আই উড লাইক টু রিসিভ মার্কেটিং কমিউনিকেশন রিগার্ডিং প্যান্থিয়ন প্রোডাক্টস। ওকে, এইটা যদি আপনি দেন তাহলে কি হবে, এই প্যান্থিয়ন সাইটের প্যান্থিয়ন শুধু ইউজ করবো আমরা হচ্ছে যে কি জন্য, আমাদের প্র্যাকটিসের জন্য। ওয়ার্ডপ্রেসটা কি, ওয়ার্ডপ্রেসে কিভাবে ওয়েবসাইট ডিজাইন করতে হয়, অন পেজ, আমাদের ফোকাস থাকতে হবে অন পেজের উপরে, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং করছি, অন পেজটার উপরে বেশি আপনারা ফোকাস রাখবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে শুধু আমরা যেহেতু স্কিল ডেভেলপ করতে আসছি, এখানে এই যে প্যান্থিয়ন সাইটের মনে করেন প্রোডাক্টের বিভিন্ন মেসেজ, বিভিন্ন সময় বিভিন্ন ইমেলের ভিতরে আমাদেরকে কি দিবে তারা, বিভিন্ন প্রোডাক্ট যদি নতুন আপগ্রেড করে কিংবা নিয়ে আসে ফিচার অ্যাড করে, তখন সেটা আমাদের ইমেলের মাধ্যমে আমাদের ইমেলের ভিতরে নোটিফিকেশন দিবে। তো আমার ওদের নোটিফিকেশন পাওয়ার তো আমার দরকার নেই, তাই না। তাহলে এই জায়গায় আপনি টিক মার্ক দিবেন না। তাইলে যদি আপনি চান যে না প্যান্থিয়ন সাইটের আমার এখানে বিভিন্ন নোটিফিকেশন আসুক, আমার ডিস্টার্ব করুক, কিংবা চাইতেছি আমি প্যান্থিয়ন সাইট থেকে কিরকম ফিচার টিচার অ্যাড করে এগুলো সম্পর্কে জানতে চাই, তাহলে আপনি এটাকে ইয়েস দিয়ে দিবেন। আর যদি না চান তাহলে না, নো দিয়ে এটা দিবেন না, এটা এরকমই থাকবে। নিচের এটা দিয়ে দিবেন, আই এগ্রি টু প্যান্থিয়নস, এটা দিয়ে দিবেন টার্মস এন্ড সার্ভিস। এটা দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, এখন আমার পার্সোনাল ওয়ার্ক স্পেস তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন এখান থেকে আমি আমার একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট এখানে কি করব, ডিপ্লয় করব, তৈরি করব এখান থেকে। তাহলে দেখেন এখানে শুরু করে যে ক্রিয়েট এ নিউ সাইট, আমি আমার একটা সাইট কি এখান থেকে প্যান্থিয়নের মাধ্যমে ওয়ার্ডপ্রেস সিএমএস এর মাধ্যমে তৈরি করব, ডিজাইন করব। তো ক্রিয়েট এ নিউ সাইট এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর দেখেন কি বলছে, যে দুইটা সিএমএস এখানে দেয়া আছে। এই যে আমি অনেকগুলো সিএমএস এর কথা বললাম না, উইক্স, তারপর লিগে স্কোয়ার স্পেস, সাইট 1 2 3, অনেকগুলাই তো বললাম, ওয়েব ফলো, অনেকগুলো বলছিলাম না, ওয়ার্ডপ্রেসের কথা বলছিলাম। তো এখানে দেখেন দুইটার মাধ্যমে আপনি প্যান্থিয়ন সাইটের ভিতরে দুইটাতে প্র্যাকটিস করতে পারেন। সেটা কি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আর একটা লিগে ড্রুপাল। ড্রুপালও হচ্ছে যে আরেকটা কি সিএমএস।
ওইটার মাধ্যমে ওয়েবসাইট ডিজাইন করা যায়। তো দেখেন যেহেতু আমাদের ওয়েবসাইট কোনটা দিয়ে আমাদের টার্গেট করব, ওয়ার্ডপ্রেস না, তাহলে আমরা এই ওয়ার্ডপ্রেসটার ভিতরে আমরা ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। এখন আমার নেইম ইউর প্যান্থিয়ন সাইট, আমার প্যান্থিয়ন সাইটে একটা নাম দিতে বলছে। সাইটের নামটা কি দিব আমি? ওই যে আমার একটা ডোমেইন নেম তৈরি হয়, আমার এই ডোমেইন নেমটা আমার এখানে দিতে হবে। তবে কাস্টম ডোমেইন নেম এখানে দিতে পারবো না এখানে। ওই জন্য আমরা ব্লগার সাইটে যেমন ফ্রিতে ওয়েবসাইট তৈরি করছি না, ব্লগার সাইট তৈরি করছি না, সেখানে কি হয়েছে আমরা একটা নাম দিছিলাম না, ওই নামের সাথে ডট ব্লগস্পট ডট কম আইছে না, এখানে ওই প্যান্থিয়নটাকে আপনার ব্লগের সাথে করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এরকম একটা নাম দিতে বলছে এখানে, তো আমি একটা নাম দেই এখানে। নামটা হচ্ছে যে আমার কি থাকবে, যেমন দিলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এই দেখেন এখানে আমি লিখতেছি, এখানে কিন্তু আমার যে পরিবর্তন হইতেছে। ঠিক আছে, মার্কেটিং বিডি দিয়ে দিলাম। না না, ওইটা হবে না। ঠিক আছে, এখানে আপনি এটা হচ্ছে প্র্যাকটিস পারপাস, এখানে আপনি করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, দেওয়ার পর দেখেন এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করা আছে, এখানে ওইটাই থাকুক, সমস্যা নেই, ওই তো কোনো সমস্যা নেই। তারপরে যে কন্টিনিউতে দিয়ে দিবেন। ও আচ্ছা, এই যে এই টু দিস টাইম একজনে নিয়ে নিছে, তো আমি দিয়ে দিই বিডি, তারপরে এস এস টি দিয়ে দিলাম। এই যে দিস সাইট নেম ইউ চুজ ডিজিটাল মার্কেটিং বিডি অলরেডি এক্সিস্ট, প্লিজ চুজ অ্যানাদার নেম। মানে একজনই নিয়ে নিছে অলরেডি, আপনি কি করবেন এটাকে পরিবর্তন করে অন্য একটা দিতে হবে। তো আমি অন্য একটা দিলাম, দেওয়ার পরে এটাকে কন্টিনিউ দিলাম, সাথে এসটি লাগিয়ে দিচ্ছি আর কি পরে। এই যে ডেপ্লয় হইতে আছে, ঠিক আছে, এটা হইতে একটু সময় নেবে, তো বেশি সময় লাগবে না। অনেক সময় লোডিং, নেট যদি দুর্বল হয় তাহলে ডিপ্লয় হতে অনেক লেট হয়। সমস্যা নাই, না সমস্যা নেই, ইউনাইটেড স্টেটই থাকুক, ওটা সমস্যা নেই। না না, ওটা রিজিয়ন, জাস্ট কটা রিজিয়ন ই করে রাখছে আপনারা, কি এটা দেয়ার দিতে বলছে, যে কোনো একটা রিজিয়ন দেওয়ার কথা বলছে। যদি এর ভিতরে আপনি পাবলিক হন তাহলে দিয়ে দিবেন আর কি। কারণ আমি ওর ভিতরে না, ওই যে ডিফল্ট যেটা আছে আমি ওইটাতেই রাখছি, ইউনাইটেড স্টেট আর কি। নিজের নাম দিয়ে দিব, ফার্স্ট নেম লাস্ট নেম। ফার্স্ট নেম লাস্ট নেম যেখানে দিতে বলছে সেখানে হচ্ছে যে কি, আমাদের প্যান্থিয়ন সাইটের ভিতরে অ্যাকাউন্ট করার জন্য ফার্স্ট নেম লাস্ট নেম দিছি। ওয়ার্ডপ্রেসের ভিতরে, ওয়ার্ডপ্রেসের জন্য না। আপনি ই লার্নিং আসার পরে এখানে কি করছেন, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে তথ্য দিয়ে তো তারপরে এখান থেকে ক্লাস করা শুরু করছেন, তাই না? তো আমরাও এরকম প্যান্থিয়ন সাইটের ভিতরে গিয়ে আমাদের পরিচয় দিয়ে তারপরে আমরা ওয়ার্ডপ্রেস শিখবো। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। কি সমস্যা হচ্ছে কোথাও? হ্যাঁ, কি বলেন? কোথায়, নিচে? নিচে কোন কোন সেকশনে উপরে নাম পড়ো? রেড কালার হয়ে গেছে? এরকম হইতেছে তো। এটা ডিভাইস প্রবলেম, এটা এখানে সমস্যা নেই। ঠিক আছে, এই যে হয়ে গেছে, ঠিক আছে, এই যে কমপ্লিট হয়ে গেছে। তাহলে ওয়ার্ডপ্রেসটা আমাদের কি হয়েছে, ডিপ্লয় হয়ে গেছে। ঠিক আছে, তারপরে এখন ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। এখন আমি আমার প্যান্থিয়নের যে একটা ওয়ার্ক স্পেস তৈরি আছে, এটার ভিতরে
প্যান্থিয়ন সাইটের ড্যাশবোর্ডটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, ড্যাশবোর্ডের ভিতরে আমাদের ওয়ার্ডপ্রেসটা দেখতে পাবো। তারপর এখানে আমি ক্লিক করলাম ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, আমি প্যান্থিয়ন সাইটের ড্যাশবোর্ড ভিতরে যাব। যাওয়ার পরে এখানে দেখেন এই যে আপনার এই যে মাল্টি ট্যাবের ভিতরে যাই আমি। মাল্টি ট্যাব না টেস্ট লাইভ নাকি কোড মার্স, এখানে তো আসার কথা। একটু ওয়েট 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 ডাটাবেস ফাইল এসটিবিএস সার্ভার, এই যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট। আমি যে সাইটটা কি আমি একটু আগে যেটা নাম দিছি না, ওই সাইটটাকে যদি ভিজিট করতে চাই তাহলে আমি কি করতে হবে, ওই যে ভিজিট দি ডেভেলপমেন্ট সাইট, আর এটা ধরে না কেন, আর এখানে লিখে কি সাইট অ্যাডমিন। আমরা এখন সাইটের ভিতরে ঢুকতে হলে আমাদের একটা অ্যাডমিন প্যানেল লাগে। অ্যাডমিন অ্যাডমিন আপনার এই যে একটু আগে আপনারা আমাদের ওয়েবসাইটের ভিতরে ঢোকার সময় আপনাদের কি লাগছিল, পাসওয়ার্ড, ইমেল পাসওয়ার্ড লাগছে না? তো এখানেও ওয়ার্ডপ্রেসের ভিতরে আপনার ডোমেনের ভিতরে যে ব্যাকএন্ডে কাজ করার জন্য আপনার একটা কি লাগবে, ইমেল পাসওয়ার্ড এরকম কিছু লাগে, ইউজার নেম কিংবা ইমেল পাসওয়ার্ড এরকম কিছু লাগে। তো সাইট অ্যাডমিনের ভিতরে আমি যাই। সাইট অ্যাডমিনের ভিতরে যাওয়ার পরে এই অ্যাডমিনটা ক্রিয়েট করব। কন্টিনিউতে ক্লিক করেন। এই যে এটা হচ্ছে আমার এই যে মেইন ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেসের প্রথম স্টেপ। ঠিক আছে, এখানে আপনার এই যে ইংলিশটা সিলেক্ট করে দিবেন, তারপরে কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে এখন এখানে সাইটের একটা টাইটেল দিতে বলছে। আমরা যখন ওয়ার্ডপ্রেসে কিংবা ব্লগার সাইটে সরি দেখি সাইট অন টু গুগল সাইটে, গুগল সাইট আর হচ্ছে ব্লগার সাইটের ভিতরে যখন একটা ওয়েবসাইট ডিজাইন করছি তখন কি করছিলাম, একটা সাইটের নাম দিছি না। কেউ হেলথ নিয়ে করছিলেন, কেউ মনে করেন ডিজিটাল মার্কেটিং নিয়ে করছিলেন, বিভিন্ন টপিক নিয়ে করছিলাম। অ্যাডস্টার যখন এই ক্লাস নিয়েছিলাম তখন করছিলেন আপনার নিউজ রিলেটেড করছিলেন, একটা সাইটের নাম দিয়েছিলাম। এখানেও সেমভাবে একটা সাইটের নাম দিতে হবে। তো যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করছিলাম ওই জন্য আমাদের ডোমেইন নামটা, তাহলে এখানে ওই নামটা ওইরকমই দিয়ে দেবো যে ডিজিটাল মার্কেটিং সলিউশন, মার্কেটিং সলিউশন, সলিউশন ইন বাগেরহাট, বাগেরহাট, এই তো দিয়ে দিলাম। এখন হচ্ছে একটা ইউজার নেম। এই ইউজার নেমটা কি জানেন, মোস্ট ইম্পর্টেন্ট। এই ইউজার নেম ছাড়া আপনি কিন্তু ওয়েবসাইটের ব্যাকএন্ডের ভিতরে ঢুকতে পারবেন না। ওয়ার্ডপ্রেসের যে একটা নিজস্ব ড্যাশবোর্ড আছে যেখানে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে যে কন্টেন্ট গুলাকে সাজাবো, ম্যানেজ করবো, ওই জায়গায় যাইতে পারবেন না। এই ইউজার নেমটা এখানে সুন্দর করে ক্রিয়েট করতে হবে। এই ইউজার নেমটা যদি কখনো আপনি বায়ারের সাথে কাজ করেন তখন খুবই সুন্দর একটা ইউজার নেম ক্রিয়েট করবেন, স্ট্রং ইউজার নেম ক্রিয়েট, লং ইউজার নেম ক্রিয়েট করবেন। এটা হচ্ছে যে কি জন্য করবেন, এটা হচ্ছে সিকিউরিটি পারপাস। কি জন্য, সিকিউরিটি পারপাসের জন্য। ঠিক আছে, যখন কোনো কোনো হ্যাকার মনে করেন কোনো একটা ওয়েবসাইটের ভিতরে অ্যাটাক করে, ঠিক আছে, তো অ্যাটাকার অনেক ব্যবসা করে সিকিউরিটি সিস্টেম, ওগুলার আবার অনেক বড় সড়ো পরিসর ব্যাপার। তখন এই যে ইউজার নেমটা যদি শর্ট হয় তাহলে ওরা মনে করেন যে এটা ডিটেক্ট করতে পারে। ঠিক আছে, 4-5 সংখ্যা 8-9-10 সংখ্যা দিয়ে মনে করেন ট্রাই করতে থাকে। ঠিক আছে, এই জন্য ইউজার নেমটা অনেক বড় দেওয়াটাই বেটার। ঠিক আছে, ইউজার নেম মনে করেন যদি আপনি যদি বাইরে যদি কাজ করেন তখন বাইরের ইউজার নেমটা কি হবে জানেন, যখন ওয়ার্ডপ্রেসে যখন ডোমেইন হোস্টিং কিনে নেবেন তখন হচ্ছে যে অ্যাডমিন থাকবে, এটা ইউজার নেমটা মানে ওর ডিফল্ট থাকবে অ্যাডমিন। কিন্তু আপনি কি করবেন, সিকিউরিটি পারপাস বায়ারকে বলে বায়ারকে খুশি করবেন যে আসলে তোমার এইটা যদি চেঞ্জ করো, এই অ্যাডমিন নামটা হচ্ছে কমন। অ্যাডমিন নামটা কি, এটা কমন বিষয়। এটা যদি ওয়ার্ডপ্রেসে যদি আমরা ডেভেলপমেন্ট করতে যাই তাহলে ডিফল্ট অ্যাডমিন নামটা থাকি। তাহলে এইটা মনে করেন হ্যাকাররা মনে করেন বুঝে যে এটা ওয়ার্ডপ্রেস যদি আমি ডেভেলপমেন্ট যদি কেউ করে সাইট তাহলে ডিফল্ট থাকে অ্যাডমিন। অ্যাডমিন দিয়ে ট্রাই করতে থাকে আগে প্রথম স্টেপে। এজন্য এই নামটাকে আমরা চেঞ্জ করে দিতে হবে। এই নামটাকে চেঞ্জ করলে কি হবে, একজন হ্যাকার একটা ওয়েবসাইটের ভিতরে একদিক থেকে অ্যাটাক করেন, মানে বিভিন্ন দিক থেকে অ্যাটাক করেন। ঠিক আছে, তাহলে এই যে এই অ্যাডমিন ঢোকার সাথে সাথে যেই পদটা আছে এই পদটাকে আপনি বন্ধ করে দিতে পারেন এই যে ইউজার নেম এবং স্ট্রং পাসওয়ার্ড দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে অবশ্যই মাস্ট বি ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা খুবই স্ট্রং হওয়া উচিত। যেমন আমি জাস্ট এমন একটা দিয়ে দিলাম। ঠিক আছে, আপনি আপনাদের ইচ্ছা মতো নাম টাম সহকারে ওইভাবে দিয়ে। তো আমি নোটপ্যাডের ভিতরে এগুলা করে রাখবো, নোট করে রাখবো, কারণ পরবর্তীতে আমার ঢোকা লাগবে কিন্তু। দেখুন দিলাম, এখানে হচ্ছে আমার পাসওয়ার্ড, এটা সরি ইউজার নেম। আর এই পাসওয়ার্ড যেটা আছে এখানে রিকমেন্ড করতেছে এটা ছাড়া আমি ডট দিলাম, @ হ্যাশ, তারপর লিখে বড় হাতের ওয়ার্ড, তারপর লিখে ছোট হাতের স্ট্রং হয়ে গেছে। ঠিক আছে, অনেক বড় করে দিবেন পাসওয়ার্ডটা মোটামুটি একটু। ঠিক আছে, যাতে যে না হলে 15 সংখ্যা হয়, এটা সিকিউরিটি পারপাস। তো এটা আমি দিলাম।
এটা হচ্ছে যে আমার কি পাসওয়ার্ডটা রাখলাম এখানে। রাখার পরে ইওর ইমেল, এখন আমার ইমেলটা আমাকে দিতে বলছে, তো আমি আমার ইমেলটা আমি দেই। হ্যাঁ, একটা করতে পারবেন, সমস্যা নেই। এখানেই আপনি আরো সাইট তৈরি করতে পারবেন। একটা করছেন না, আরো তৈরি করতে পারবেন। হ্যাঁ, এটা জাস্ট প্র্যাকটিস, শুধুই প্র্যাকটিস। তো আমি ইমেলটা দিয়ে দিলাম। এখন বলছে যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, মানে সার্চ ইঞ্জিনে কি আপনি রাখতে চাচ্ছেন এটা? যদি কেউ মনে করেন যে এটা যদি সার্চ করে তাহলে আপনার ওয়েবসাইটটা কেউ পাক গুগলের ভিতরে, এটা কি আপনি রাখতে চাচ্ছেন? এই দেখেন এখানে একটা বিষয় দেখেন, এটা যদি আপনি দেন, এটা দিয়ে কোনো লাভ নেই, কারণ এটা হচ্ছে সাবডোমেইন। এটা আরেকজনের থার্ড পার্টির মাধ্যমে আপনি করতেছেন। কাস্টম ডোমেইনই মনে করেন এসইও করে উঠাইতে পারে না, প্রথম পেজের ভিতরে নিয়ে আসতে পারে না, 10 পেজের ভিতরে নিয়ে আসতে পারে না, তাহলে এটা তো আরেকজনের মাধ্যমে ফ্রি করতেছে, ঠিক আছে? এটা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, সমস্যা নেই। তো আমি দিয়ে দিলাম যেটাই থাকুক সার্চ ইঞ্জিনে। দেওয়ার পরে ওয়ার্ডপ্রেসটাকে এখন কি করব, প্যান্থিয়নের ভিতরে ইনস্টল করব আমার ওয়ার্ডপ্রেসটাকে। এই যে ইনস্টল হইতেছে, এখন ইনস্টল ওয়ার্ডপ্রেসের ভিতরে। হ্যাঁ, হ্যাঁ, না, যে জিমেল আন্ডার করতেছেন ওই জিমেলটাই দিয়ে দেবেন এখানে, কারণ এখান থেকে যদি কোনো নোটিফিকেশন যায়। ঠিক আছে, ওকে। তো দেখেন এখানে হচ্ছে যে আমি চাইলে, হ্যাঁ বলেন। নতুন জব একটা জিমেইলের আন্ডারেই তো আমরা করবো, তাই না? পেন্সিল সাইটটা করছি না, ওই জিমেলটা দিয়ে দিলে হবে। এটা জাস্ট প্র্যাকটিস পারপাস, কিন্তু যখন বায়ার যখন কাজ করবেন তখন বায়ারের একটা জিমেইলই থাকবে। হ্যাঁ, হ্যাঁ, ওই লগ ইন করলেই হবে। হ্যাঁ, ইয়েস দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নাই কোনো। এটা জাস্ট আমরা এই প্র্যাকটিসের জন্য করতেছি। দেখেন এখানে আসার পরে এখন আমি এটাকে সেভও দিতে পারি কিংবা সেভ নাও করতে পারি, এটা তো বুঝেনি আপনারা। তো এটাকে আমি নেবারই দিয়ে দিই। আমি যেহেতু পাসওয়ার্ড গুলো এখানে সেভ করে রাখছি, তো এখানে আমি নেভার দিয়ে দিই। নেভার দেওয়ার পর দেখেন এখানে বলছে যে আমার কি কি বলছে, ওয়ার্ডপ্রেসের ভিতরে আমাকে লগ ইন করতে বলতেছে। এখন ওয়ার্ডপ্রেসের মেইন ড্যাশবোর্ডে আমরা যাব। দেখি, এই আমি লগ ইনের ভিতরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখন কি চাচ্ছে আমার কাছে, ইউজার নেম অর ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড। তো আমি একটু আগে বললাম না যে আপনারা একটা ইউজার নেম দিবেন। তো আমি যে ইউজার নেমটা দিছিলাম এই ইউজার নেমটা আমি এখান থেকে নিয়ে আসি, ইউজার নেমটা নিয়ে আসলাম। তারপর হচ্ছে পাসওয়ার্ডটা দিব, এই যে পাসওয়ার্ড এটা দিছিলাম, পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা দিলাম। দেওয়ার পরে এখানে এই লগ ইনে দিব, আমি এখন লগ ইনে দিলাম। এই যে একবারে সরাসরি কোথায় নিয়ে আসছে, আমাদের ওয়ার্ডপ্রেসের ভিতরে নিয়ে আসছে। এখন এই যে এটা হচ্ছে যে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, কিন্তু কন্ট্রোল হইতেছে কোথা থেকে, কোন জায়গা থেকে কন্ট্রোল হইতেছে, এটা কার মাধ্যমে করতেছি? এই যে এখান থেকে, এই যে প্যান্থিয়ন সাইট, ঠিক আছে? তো আমি যদি এখানে এই ড্যাশবোর্ডের ভিতরে যাই, এখানে কিন্তু আর কোনো কাজ নেই, ঠিক আছে? এখানে আপনি আরো সাইট তৈরি করতে পারবেন, দেখেন। হ্যাঁ, ইমেল দিয়ে তো লগ ইন করবেন, ঠিক আছে? এখানে আপনি যে সাইটগুলা তৈরি করছেন এই সাইটের লিস্টগুলা দেখতে পারবেন। এখান থেকে আপনি আরো সাইট তৈরি করতে পারবেন। এই একটা যে কি লিখছে, ডিজিটাল মার্কেটিং সলিউশন ইন বাগেরহাট। আপনি আরো সাইট মনে করেন বিভিন্ন, এক একটা সাইট বিভিন্ন ডিজাইন করবেন। যেমন আপনার বিউটি, তারপর লিখা আপনার এজেন্সি, কনসালটেন্ট, রিয়েল এস্টেট, এগুলা বিভিন্ন এক একটা সাইটে যে ক্রিয়েট নিউ সাইট করে এক একটা আলাদা আলাদা আপনি সাইট তৈরি করতে পারবেন। তো এই সাইট, হ্যাঁ, হ্যাঁ, ডিলিট দিতে পারবেন। ম্যানেজ এক্সিস্টিং সাইটে ওখানে যদি যান, অথবা যে লিস্টের ভিতরে আপনি যান, লিস্টের ভিতরে যাওয়ার পরে এখান থেকে ডিলিট দিতে পারেন। এখান থেকে ডিলিট দেওয়া না দেওয়া তো কোনো ব্যাপার না, এটা বিষয় না তো। এখানে ডিলিট করেন, সমস্যা নেই, করে রাখেন। এখন লাগবে নাকি, লাগবে না হচ্ছে যে আপনি ডিলিট দিয়ে দিলে দিতে নাও দিতে পারেন, ডিলিটের অপশন তো পাইতেছি না। আমি তো এগুলো দিয়ে এই প্যান্থিয়ন দিয়ে করছিলাম এখানে এসে, সবই মনে করেন যে ই দিয়ে করা। করতে পারবেন এখান থেকে ম্যানেজ এক্সিস্টিং সাইট, বুঝি নাই? কোন জায়গায় কোন কোন পর্যন্ত আসছেন আপনারা? দাঁড়ানো, এটা আমি দেখি। এখানে আর কোনো কাজ নেই, এখানে অনেকগুলো করে রয়েছেন আপনি, আর যদি ওটা যদি সমস্যা হয় তাহলে আরেকটা করে নেবেন, শেষ। এই যে
কিছু না, এরপরে তো এখন আমরা ডিজাইন করব। ওখানে তো জাস্ট গেছি, এখানে তো জাস্ট আমি ফ্যানশনের ভিতরে গেছি এমনিতেই, জাস্ট ড্যাশবোর্ডে গেছি, যে ড্যাশবোর্ডে গেছি জাস্ট এমনিতেই, যে এখানে এলে আপনি লিস্টগুলো দেখতে পারবেন, এই যে সাইট লিস্ট, মানে যে কটা সাইট আপনি ক্রিয়েট করছেন ওই লিস্টগুলো এখানে দেখতে পারবেন, এই যে এই একটা সাইট তৈরি করছি এই লিস্ট, এখানে একটা, ঠিক আছে, এই এখানে গেছে, এখান থেকে আমরা সবকিছু করব, ঠিক আছে। তাহলে আপনার মেইন সাইট কোনটা? মেইন সাইট হচ্ছে এই যে এখান থেকে, যদি এখান থেকে যাইতে পারে মেইন সাইট ডেভেলপমেন্ট, ভিজিট দিস সাইটে যদি যান, দেখেন আপনার সাইটটা কি রকম দেখায়, প্রিভিউ এখন কেমন দেখায় ওইটা দেখবেন, ঠিক আছে। আমি তো একটা সাইট তৈরি করছি, করছি না, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, এটা অন দেখায় কেমন, আমরা ওই জন্য ভিউ ব্লগ ক্লিক করছিলাম, মনে আছে আপনাদের, ওই যে ব্লগারে যখন ওয়েবসাইট তৈরি করছি, এখানেও মনে করেন এই যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে, আপনি সাইটটা দেখতে পারবেন কেমন দেখায়, এই যে আপনার সাইট, এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং সলিউশন ইন বাগেরহাট, এইটার লিঙ্ক আপনার মেন ওয়েবসাইট, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক, ডোমেন নেম, ঠিক আছে। এটাকে আপনি এই যে ওয়ার্ডপ্রেসের এই ব্যাকলিঙ্ক থেকে এখান থেকে যত সবকিছু পরিবর্তন করবেন, আর এখানে কি হবে, চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে আসি। ওকে, এখন এখান থেকে আমাদের কি করতে হবে, সবকিছু পরিবর্তন করতে হবে। এখন আমার এখানে দেখতে হবে যে কোনো পোস্ট, ডিফল্ট পোস্ট আছে কিনা, ডিফল্ট প্লাগইন আছে কিনা, তারপরে হচ্ছে ডিফল্ট যা যা আছে আমি সব কিছু ডিলিট করে দিব এখান থেকে। সবকিছু ডিলিট করবো কি জন্য, কারণ আমি এখানে ডিফল্ট যা আসছে তা কিছুই রাখবো না, আমি আমার ইচ্ছা মতন করে ডিজাইন করবো, ঠিক আছে। হয়তোবা আমি আমার আইডিয়া নিতে পারি, আইডিয়া নিব কি, বিভিন্ন মনে করেন যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ওয়েবসাইট যারা তৈরি করছে তাদের ডিজাইনটা কিরকম হয়েছে, ওই ভিউগুলা দেখে, প্রিভিউগুলা দেখে আমরা ডিজাইন করব। বাট এখানে যে ডিফল্ট ভাবে যেগুলো আসছে ওগুলো আমি এখানে রাখবো না। এখানে আরেকটা বিষয় আছে, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে এসইওর ক্ষেত্রে প্রভাব ফেলে। আপনি একটা ওয়েবসাইটের ভিতরে যত কন্টেন্ট আপনি দিবেন তত এটা কি হবে, ভারী হবে। আপনি যদি একটা টালার ভিতরে যদি আপনি যত ওয়েট দিবেন তত কি হবে, এটা ওজনটা বাড়বে না। তো আপনি এই ওয়েবসাইটের ক্ষেত্রে সেম জিনিসটাই, ঠিক আছে। আপনি যত কন্টেন্ট দিবেন তত এটা কি হবে, পেজটা ভারী হবে। তবে আবার এর মধ্যে বিষয় আছে, যদি আপনার হোস্টিং সার্ভার যদি আপনার ভালো হয় তাহলে যত বেশি কন্টেন্ট দিবেন কোনো সমস্যা হবে না, এটা লিখে ডিপেন্ড করে আপনার হোস্টিং সার্ভারের উপরে। আবার আরেকটা বিষয় সার্ভার করে, তবে যত বেশি আপনি কন্টেন্ট কম দিয়ে পারবেন, মানে শর্টকাটের ভিতরে যত ডিজাইন আই ক্যাচিং ডিজাইন করবেন সেটাই হবে মনে করেন রেসপন্সিভ এবং ইউজার ফ্রেন্ডলি, লোড নিতে অনেক কম সময় নেবে। এখন আপনি যদি একটা ওয়েবসাইট যদি বানায় মনে করেন, যেটা যদি একটা কোনো একটা ওয়েবসাইট ওপেন করলে দেন যেটা লোড নিতেছে 10 সেকেন্ড 15 সেকেন্ড পরে ওপেন হইলো, তখন কিন্তু আপনার একটা বিরক্ত লাগবে ইউজারের, ঠিক আছে। এজন্য লোড যাতে কম নেয় সেজন্য কি কি করতে হবে আমাদেরকে, এটা কন্টেন্টের ওয়েটটা কমাই দিতে হবে আমাদের, ঠিক আছে, যাতে যে ডিফল্ট কোনো কিছু না থাকে। যেমন আমরা এই থিম সেকশনে যদি যাই, দেখেন এই থিম সেকশনে এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিম, এই থিমের ভিতরে গেলে এখানে দেখেন কতগুলো আছে, দেখেন এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা থিম। তো একটা ওয়েবসাইটের কি থিম এতগুলা থাকে, একটা ওয়েবসাইটে একটা থিমই থাকে, ডিফল্ট ভাবে থাকবে, ঠিক আছে, কোন একটা স্টোরেজের ভিতরে এখান থেকে আমরা চুজ করে একটা নিয়ে আসবো, কিন্তু আমাদের ওয়েবসাইটের ভিতরে এগুলা এটার ভিতরে হয়েছে এতগুলো, তাহলে এগুলো আমার কি করতে হবে, ডিলিট করে দিতে হবে। আরেকটা বিষয় এসইওর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে যদি যদি কোনো একটা কিওয়ার্ড লিখে যদি সার্চ করে কোনো একটা ওয়েবসাইটের জন্য, যদি ধরেন আমি শার্ট লিখছি, শার্ট টি শার্ট লিখলাম গুগলের ভিতরে, এখন কি করবে গুগল বট, কি করবে, ক্যাচ করবে না সমস্ত টি শার্ট রিলেটেড যত ওয়েবসাইট আছে ওগুলা। তো এগুলা কেমনে ক্যাচ করে, এগুলা এমনি নাম ধরেই কি ক্যাচ করে, এগুলো আসলে বট একবার সরাসরি পুরো ওয়েবসাইটটাকে ইনস্ট্যান্ট করে ফেলায়, ঠিক আছে। আর পড়তে গেলে তখন এটা লোড নেয়, আপনি যখন ইউজার হিসেবে একটা লোড নেয় ও পড়তে গেলে এরকম লোড নেয়। এই জন্য এটাকে যত মানে কম ডিজাইনের ভিতরে কম ইয়ার ভিতরে আপনি যতটা হাই ক্যাচিং করতে পারেন, এবং ওয়েবসাইটের ওয়েটটাকে কি করতে হবে আমাদেরকে, লো রাখতে হবে, ঠিক আছে, যাতে যে ভারী না হয়, ডিফল্ট কোনো কিছু রাখাই যাবে না। তো আমরা কি করবো, এখন ডিফল্ট যা আছে সবকিছু আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে। তো এখানে দেখেন প্রথম হচ্ছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড আমরা এটার সাথে একটু পরিচয় আগে, যে এটা হচ্ছে ড্যাশবোর্ড, এখানে আমরা মোটামুটি সাইটের একটা হেলথ, মানে কতটুকু করছি আমরা ডিজাইন করছি এটা একটা দেখতে পারবো, অ্যানালিটিক্স দেখতে পারবো, এখানে পোস্ট কয়টা কমেন্ট কয়টা এগুলো দেখতে পারবো, ঠিক আছে। এখানে একটা রিপোর্ট দেখবেন জাস্ট, একটা শর্টকাট রিপোর্ট। হ্যাঁ, বলেন। আপনারা আমার সাথে সাথে যতটুকু করতে পারেন করেন, আর লিগা বাকিটা পরে করে, কারণ এখানে তো সময় হয়ে যাচ্ছে, তাই না। তারপরে তো আমি আছি, আমাকে ডাকবেন যেখানে সমস্যা হবে।
ওকে, এখানে আসার পর দেখেন যদি কোনো আপডেট আসে, যেমন আপনি একটা প্লাগইন ইউজ করছেন কিংবা কোনো একটা থিম ইউজ করছেন, এখন ওই থিমের সাথে কোনো একটা ওই থিমের কোম্পানি কি করছে, একটা কোনো কিছু অ্যাড করছে, অ্যাড করার সাথে সাথে দেখবেন আপনার এখানে আপডেট চলে আসছে। আপডেট চলে আসছে কি, তখন আপনি ওই যেই আপডেটটা আসছে ওই আপডেটটা আপডেট করে দিবেন, শেষ কাহিনী, আর কোনো কাম নেই। এখানে হচ্ছে কি পোস্ট, পোস্ট হচ্ছে কি আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে যত পোস্ট তৈরি করবেন এখান থেকে করবেন, ঠিক আছে। এখানে এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেডই পোস্ট করব। আমি যদি আমরা যদি হেলথ রিলেটেড যদি একটা হয়, আমরা ব্লগার সাইট বানাইছি না, সেমই তো কনসেপ্ট, কনসেপ্টটা তো সেম। এই যে এখানে যে পোস্ট, এই পোস্টের ভিতরে ক্লিক করলাম, এই যে এখানে একটা ডিফল্ট পোস্ট তৈরি করা থাকে। যদি ওয়ার্ডপ্রেস, আপনি যদি ওয়ার্ডপ্রেসে কাজ করেন, ডিফল্ট হ্যালো ওয়ার্ল্ড নামের একটা, সব ওয়ার্ডপ্রেসের ভিতরে একটা ডিফল্ট থাকবে। তো আমি এটাকে রাখবো না, এটাকে ডিলিট করে দিব। এই অ্যাড পোস্টে যদি ক্লিক করেন আপনি, তাহলে এখান থেকে পোস্ট তৈরি করতে পারবেন। আবার এখানে কি করতে পারবো, এই পোস্টকে আমি ডিলিট করে দিতে পারবো। ডিলিট কিভাবে করব, এই যে ট্রাস্টের ভিতরে, ট্রাস্টে ক্লিক করবো, এটাকে এই পোস্টটাকে ট্রাস্টের ভিতরে যাওয়ার পরে এটাকে পার্মানেন্টলি আমি ডিলিট করব। যে এই পোস্ট, আপনি যদি চান যে কোনো পোস্ট কি কি করবেন, কোনো পোস্টকে আমি রাখতে চাচ্ছি না, যে এটাকে কোনো একটা জায়গায় রাখতে চাচ্ছি, এটা আমি লাইভ করতে চাচ্ছি না, তখন কি করবো, আমি সেটাকে এই ট্রাস্টের ভিতরে আইনা রাখবো, যে পরবর্তীতে যদি আপনি এই পোস্টটাকে আবার যদি লাইভ করতে চান, তাহলে সেটা ট্রাস্টের ভিতরে রাখবেন। আর যদি না, এটা আমি রাখতেই চাই না, তাহলে এটাকে পার্মানেন্টলি ডিলিট করে দিবেন, কিন্তু ট্রাস্টের ভিতরে কখনো জমায় রাখবেন না এটাকে। জমায় রাখলে কি হবে, যে কন্টেন্ট গুলা দেখতেছেন, যে এই একটা পোস্ট তৈরি করলে তো পোস্টের ভিতরে কি দিই আমরা, লেখা দেই, ইমেজ দেই, ভিডিও দেই, তাই না? আপনাদের বুঝতে কি সমস্যা হইতেছে? তাড়াতাড়ি যাইতেছি বেশি? তা আমরা সমস্যা নেই, প্রথম দেখেছেন, তারপর তো আমরা রিয়েল লাইফ প্র্যাকটিস করতে করবো। এটাতে মনে করেন আগের যে ক্লাসগুলো ছিল, ওগুলা তো মনে করেন আমরা মোটামুটি দ্রুততার সাথেই গেছি, কিন্তু এইসব মেজর বিষয়গুলো নিয়ে আমরা দ্রুত যাইতে পারবো না, ঠিক আছে। তাহলে এগুলা আমাদের মনে করেন যে খুব একটু স্লোলি করতে হবে, ঠিক আছে। সমস্যা নেই, আমরা এগুলো একবারে কমপ্লিট না করে যাবো না সামনের দিকে। ওকে, ওই টেনশন নিয়ে না, আমি দ্রুত বললো আমি আসি। তো এখানে আসার পরে এই ট্রাস্টের ভিতরে যদি আমি রেখে দেই, তাহলে ট্রাস্টটা কোথায় আছে, ওয়ার্ডপ্রেসের ভিতরে আছে না? তাহলে ওয়ার্ডপ্রেসের ভিতরে থাকা মানে হচ্ছে যে আমার ওয়ার্ডপ্রেসের যে ব্যাকএন্ড আছে, যে স্টোরেজ আছে, এই স্টোরেজের ভিতরেই তো আছে, তাই না? এখান থেকে একবারে সরাসরি ডিলিট করে দিই, তাইলে ওয়েটটা কমে যাবে আমার ওয়েবসাইটে, ঠিক আছে। এটা যত ট্রাস্টের ভিতরে যত ডিফল্ট কিছু রাখবেন, অগোছা মানে অযথা জিনিস, ততই আপনার ওয়েবসাইটটা ভারী থাকবে। যত আপনার অযথা জিনিস যত রিমুভ করে দিতে পারবেন, ততই আপনার ওয়েবসাইটের জন্য ভালো, ঠিক আছে। এসইও প্লাস হচ্ছে যে ইউজার ফ্রেন্ডলি। ইউজার ফ্রেন্ডলি কোনটা, যখন একজন ইউজার এটাকে রিলোড করবে, ভিজিট করবে, তখন কি হবে, খুব সুন্দরভাবে মনে করেন লোড নিয়ে ওপেন হয়ে যাবে। যদি এক জায়গায় মনে করেন দেখবেন যে একটা ছবি ওপেন হইতেছে, ঠিক আছে, কোন একটা পেজের ভিতরে গেছেন, লোড নিতে সমস্যা হইতেছে, ঠিক আছে, এরকম সমস্যাগুলো আর থাকবে না। তাহলে আমরা কি করবো, ট্রাস্টের ভিতরে গিয়ে আবার এটাকে যে ডিলিট পার্মানেন্টলি, এটার উপরে যদি ধরি, তাহলে ডিলিট পার্মানেন্টলি আপনি ডিলিট করে দিতে পারবেন। ওকে, গেলাম। তো এখানে যে পোস্টের ক্যাটাগরিতে আমরা পরে যাবো, ঠিক আছে। তারপর হচ্ছে যে মিডিয়া, দেখেন এই মিডিয়া আমরা ড্যাশবোর্ডের সাথে আগে পরিচয়। এই মিডিয়ার ভিতরে গেলে কি থাকবে এখানে, এই যে আমরা যত ইমেজ ভিডিও যা আছে, কিংবা অথবা একটা থিম যদি আপনি যদি ইনস্টল করেন এটার ভিতরে, ওই থিমের সাথে যত ইমেজ ভিডিও চলে আসবে, সবগুলা কোথায় আসবে, এই মিডিয়ার ভিতরে চলে আসবে। মিডিয়া থেকে মিডিয়া লাইব্রেরির ভিতরে সব চলে আসবে, ঠিক আছে। তো এখানে দেখেন কোন একটা ইমেজ, মনে করেন আপনি কি করছেন, কোন একটা ইমেজ আপনি ডিলিট করে দিচ্ছেন পোস্টে থেকে, কিন্তু এখান থেকে কিন্তু যাইবে না, এটা কিন্তু এখানে থাকবে। আপনি ওই ইমেজটাকে আবার মিডিয়ার ভিতরে আইসা এখান থেকে ডিলিট করে দিতে পারেন, নাহলে কিন্তু ভারী থাকবে, আবার ওইটার কিন্তু ওয়েটটা এখানেই থেকে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, কোনো জিনিসই যে জিনিসটা আমাদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় থাকবে, সেটাকে আমরা কখনই আমাদের সাইটের ভিতরে রাখবো না। তারপরে দেখেন এই যে পেজ, দেখেন আমরা যদি ব্লগার সাইটের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে দেখুন ব্লগার সাইটের ভিতরে কিন্তু এরকমই ছিল, পোস্ট ছিল না, পেজ ছিল না, সেটিং ছিল না, ওইরকমই কিন্তু। দেখেন এই পেজের ভিতরে আসার পরে ডিফল্ট ভাবে, এটা প্রিভিউটা আপনি একটু দেখেন, এখানে কি আছে, এই যে নিচে আসেন, নিচে আসার পরে কই, এখানে কই, এটা ওইটা লাইভ করে না, একটু অন্যান্যগুলো লাইভ করছে, দেখেন এই যে এটা অন্যান্যগুলো লাইভ করছে। দেখ, এটা আপনারা পরে বুঝবেন, আমি আমি সোজাসুজি বুঝাইতে চাইতেছি। এই যে এখানে যে ডিফল্ট পেজগুলো আছে, এই পেজগুলোকে কি করব, আমি ডিলিট করে দিব। তো এগুলা পুরোটা সবগুলাকে যদি মার্ক করতে চান, তাহলে এখানে মার্ক করে দিয়ে, তারপরে এই বাল্ক থেকে এখানে আপনি এই মুভ টু ট্রাস্টের ভিতরে দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দিলে সবগুলা ট্রাস্টের ভিতরে চলে আসবে। ট্রাস্টের ভিতরে থেকে আবার সবগুলাকে একসাথে সিলেক্ট করব, আবার এই বাল্ক অ্যাকশনের ভিতরে ক্লিক করব, ডিলিট পার্মানেন্টটা সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করলে সবগুলা ডিলিট হয়ে যাবে।
ওখানে হচ্ছে যে একটু আগে দেয় যে একটা পোস্টের ভিতরে আমি সিঙ্গেল ট্রাস্টের ভিতরে নিয়েছি। যদি আপনি মাল্টিপল অনেকগুলো একসাথে নেন তাহলে সবগুলা এভাবে একসাথে ডিলিট করবেন। আর যদি একটা করেন তাহলে একটা তো এমনি নিয়ে যাওয়া যায়, পোস্টের ভিতরে জাস্ট আপনি ধরলে মাউসটা ধরলেই চলে যায়। তো আপনার কোনো পোস্টের ভিতরে যদি কেউ কমেন্ট করে তাহলে এই কমেন্ট গুলো এখানে দেখতে পারবেন আপনি, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে এখানে যে লিখে থিম সেকশন, অ্যাপিয়ারেন্সের ভিতর থেকে আমাদের থিমটাকে আমরা কি করতে পারি, ইনস্টল করতে পারি। তো এটা হলে কি আমরা থিমের ভিতরে যদি ক্লিক করি তাহলে এই ডিফল্ট ভাবে আমরা দেখবো যে অনেকগুলা থিম এখানে আসছে। এগুলো একবার সবগুলাকে রিমুভ করে দেবে, তবে একটা রিমুভ করতে পারবেন না, একটা ডিফল্টে আপনাকে রাখতেই হবে। তো কি করব, আমরা এই যে লাইব্রেরি আছে এখানে, এখানে থিমের লাইব্রেরি আছে, ওয়ার্ডপ্রেসের ফ্রি থিমের লাইব্রেরি আছে। লাইব্রেরি থেকে যখন আমরা একটা ওয়ার্ডপ্রেস থিম একটা ইনস্টল করব, তখন ওই যেটা যেটা রাখতেই হবে, যেটা রাখছিলাম ওইটাকে আবার ডিলিট করে ফেলাই দিব, সমস্যা নেই। তো আপনি এটার ভিতরে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন ডিলিট লেখা আছে, ডিলিট লেখা ক্লিক করেন, সবগুলা ডিলিট করবো একবারে টোটাল সবগুলা, সবগুলা ডিলিট করেন সবাই। হ্যাঁ, দেখেন তো ডিফল্ট আছে, ই করা যায় নাকি, মার করা যায় কিনা এখানে আছে। আপনি এত শর্টকাট চাইতেছেন কা? আপনি শুভ ভাই আবার এই যে শর্টকাট বেশি চায়। সবগুলা ডিলিট করে দিলাম, ডিলিট দেওয়ার পর দেখেন এই যে লাস্টে যেটা আছে এটা কিন্তু আর ডিলিট হবে না। এখন কি করব, আমি এটা যদি ডিলিট করতে তাহলে আমি আবার একটা আনতে হবে, আইনা দিতে হবে ওয়ার্ডপ্রেসকে। ওয়ার্ডপ্রেস দিয়ে বলবো যে ধরেন এই একটা নেন, আবার এটা কি ফালাই দিতে পারবো। তো দেখেন আমি যদি ওয়ার্ডপ্রেসের ফ্রি থিম ইউজ করতে চাই তাহলে কিভাবে করব, এই যে এখানে অ্যাড থিম, এই অ্যাড থিমের ভিতরে ক্লিক করব। আগে দিতাম না, আচ্ছা, সমস্যা নেই, ওগুলো পরে ডিলিট করতে পারবা। এখানে আসার পরে দেখেন আপনার জনপ্রিয় আপনার বায়ার আপনাকে কি করতে পারে, রিকমেন্ড করতে পারে যে ফ্রি থিম ইউজ করার জন্য, অথবা কি করবে, আপনাকে থিম কিনে দিবে। ওয়ার্ডপ্রেসের একবারে ভালো ভালো ডিজাইনের থিম কোথায় পাওয়া যায়, ইনভার্টো, এলিমেন্টো, তারপরে লিখা ইনভার্টো মার্কেট প্লেস, আর ওই লিখা আপনার ওই যে এর আগে দিয়েছিলাম না থিম ফরেস্ট আপনাদেরকে, থিম ফরেস্টের ভিতরে খুব ভালো ভালো থিম পাওয়া যায়। তো আপনার কিন্তু এইসব আইডিয়া থাকা লাগবে যে কোথায়, যদি আপনার ভাইয়ের যদি জিজ্ঞাসা করে যে কোথায় ভালো থিম পাওয়া যায়, তখন আপনি কি বলবেন, বাগেরহাট বাজার সদরে পাওয়া যায়। হ্যাঁ, মামারে তো জিজ্ঞেস করুন, মামারে জিজ্ঞেস করে না, অত সময় তো নেওয়া যাইব না আপনার। আপনি একটু সময় নেওয়া মানে হচ্ছে যে কারো কাছ থেকে আপনি সাজেশন নিতেছেন, তাহলে এই জিনিসটা তো মনে করেন আপনি এগুলা সাধারণ যে নলেজ গুলো এগুলো আপনার ইনস্ট্যান্টলি দিতে উত্তর, ঠিক আছে। কারণ আপনার যদি আমি জিজ্ঞাসা আপনি কেমন আছেন, আপনি যদি 2 মিনিট পরে বলেন যে ভালো আছি, তাহলে বিষয়টা কেমন হলো, এটা তো সাধারণ একটা বিষয়, এটা তো আপনি বলবেন যে সাথে সাথেই তো উত্তর দিবেন। তো এইসব কমন যে বিষয়গুলো যেগুলা এগুলা তো আপনার সবসময় ইনস্ট্যান্ট রেডি থাকবে উত্তর, কিছু কিছু উত্তর অ্যান্সার। না না না, এখান থেকে জাস্ট ইনস্টল করে দেওয়া যাবে। এখানে আসার পর দেখেন এখানে আপনি চুজ করতে পারেন কোন একটা থিম। তো আমি একটা থিম ইউজ করি, অ্যাস্ট্রা থিমটা খুব জনপ্রিয়, এটা এটা সবাই ইউজ করতেছে। তো আমি অ্যাস্ট্রা থিমটা ইউজ করি, এই যে অ্যাস্ট্রা, অ্যাস্ট্রা আপনি এখানে আসার পর এই যে নিচে এখানে এই যে অ্যাস্ট্রা, অথবা আপনি এখানে সার্চ করবেন অ্যাস্ট্রা, এই যে সার্চ করেন আর অ্যাস্ট্রা, অ্যাস্ট্রা লিখে সার্চ করেন তাহলে অ্যাস্ট্রাটা আসা হবে। অ্যাস্ট্রা থিমটা খুবই জনপ্রিয়, সবাই ইউজ করতেছে এটা, এটা একটু রেসপন্সিভ, স্ট্রাকচার ভালো। হ্যাঁ, হ্যাঁ ইনস্টল করা হবে। দেখেন তাহলে যদি বায়ার যদি কোথা থেকে থিম যদি আপনাকে কিনে দেয়, তাহলে জিপ ফাইলটাকে কি করবেন আপনি, এখানে এই যে আপলোড থিমে ক্লিক করে দিবেন, আপলোড করে দিবেন। আপলোড করলে একবারে আপনি ওখানে ইনস্টল, এখান থেকে যদি একটা একটা থিম যদি ইনস্টল করেন, এই যে ইনস্টল, ওই এখানে থিমের ভিতরে চলে যাবে, ওই এখান থেকে আপলোড করলো ওই থিমের ভিতরে চলে যাবে, ঠিক আছে। এটা কোনো মানে হ্যাসেল হওয়ার কোনো সিস্টেম নাই এখানে। তো এখান থেকে আপনি ইনস্টল করেন এই অ্যাস্ট্রাটাকে, আমি অ্যাস্ট্রাটাকে ইনস্টল করলাম, ইনস্টল করার পরে অ্যাক্টিভ, অ্যাক্টিভ করার পরে দেখেন
আমাকে এখানে একটা অ্যালার্ট দিছে, অ্যালার্ট, হ্যাঁ কিছু বলছে কেউ? এখানে একটা অ্যালার্ট দিছে, অ্যালার্ট দেওয়া দিছে কি দেখেন, বুইল্ড ইউর ড্রিম সাইট ইন এ মিনিট উইথ এআই, ঠিক আছে। এটা লিখা স্পেকট্রা কি একটা টেমপ্লেট আছে, ঠিক আছে, এটার ভিতরে আমরা পরে যাবো, এই অ্যালার্টের ভিতরে ওখানে যাবোই না আমরা এখন। আমরা কি করবো যে এখান থেকে এটা কেটে দিব, এটার বিষয়টা আপনাদেরকে দেখাবো, এটা আলাদাভাবে দেখাবো। এখান থেকে এটাকে ডিলিট করে দিবেন, আগের যেটা ছিল একটা নতুন ইউজ করছেন না, এটাকে এখন কিন্তু ডিলিট করে দিবেন, দেখেন আর নাই, এখন শুধু আমি যে কি আগেরটা ডিলিট, ওটার ভিতরে কি একটা ইনস্টল করার পরে তারপরে এটা ডিলিট করবেন। এটার মানে হয় যে আস্থা নাকি, আস্থা বলা যায় না, অ্যাস্টারে অ্যাস্ট্রাই বলতে হবে। ওকে, তাহলে এটা ইনস্টল করার পরে দেখেন, এখন আমি যদি আমার সাইটটাকে একটু ভিজিট করি, দেখেন কি হয়, পরিবর্তন হয়েছে, হয়েছে পরিবর্তন, এই কথা বলে না, দেখছেন? হ্যাঁ, এটা পরিবর্তন হয়ে গেছে এখন। এখানে ওই জন্য ব্লগ, তারপর লিখে নাম টাম অনেক কিছু দেখতে পাচ্ছেন, শোনেন এটা লিখে আরেকটা সাইটের মাধ্যমে আমরা করতেছি, তো অনেক সময় দেখবেন যে অনেক কাজ করে না, দেখবেন আমার এখানে কাজ করে, আপনার ওখানে কাজ করতেছে না, এরকম হইব? হ্যাঁ, চুপ করে বই থাক, ডিলেট না হইলে পরে করিস, পরে ডিলেট আসবো, একটু ধৈর্য ধর, ঠিক আছে? হ্যাঁ, সমস্যা নেই, আমরাই তো এখানে, তো আর অন্য, এটা তো আমি একবারে প্রফেশনাল ইউটিউবার না, যে মনে করেন এখানে সুন্দর ডিজাইন করে আমরা এখানে কি করতে হবে, মানুষের সামনে কোথায় পেলাম। আমাদের এখানে মনে করেন আমরা নিজেরাই ইউটিউবটা খোলা মানে হচ্ছে যে আপনাদের জন্য শুধু, ঠিক আছে, এখানে আমরা সবকিছুই তুলে ধরবো, ঠিক আছে। ওকে, এখন আমরা এখানে কি করবো দেখেন, প্রথম হচ্ছে যে আমরা একটা ওয়েবসাইটকে তিনটা সেকশনে ভাগ করতে পারি, কয়টা? তিনটা। একটা হচ্ছে কি হেডার, বডি, আর হচ্ছে কি ফুটার। এই যে দেখেন ওখানে আগে কথা কথা শুনে নাকি, কয়টা সেকশন থাকবে আমাদের? তিনটা। তিনটার ভিতরে হেডার, বডি, ফুটার। আমরা এর আগে ওই যে আমরা গুগল সাইটের ভিতরে কিন্তু সিম্পল করে আসছি, দেখেন গুগল সাইটটা কিন্তু আমি আগে ধরিনি, ব্লগারটা সরি, ব্লগারটা এবং লিগা গুগল সাইটটা কিন্তু আমি পরে ধরি না, আগে ধরে আসছি, যাতে যে এখানে আপনার আর সহজ হয়, ঠিক আছে। সিমিলারই তো মোটামুটি, তাই না? কিছুটা আংশিক কিন্তু সিমিলার। এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে বডি, আর এটা হচ্ছে কি ফুটার। এখান থেকে আমরা সব যা যা চেঞ্জ করব সবকিছু এখানে দেখতে পাবো, ঠিক আছে। কি কথা বলে কেন? ওকে, এখানে আসার পরে দেখেন এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, কাস্টমাইজ করতে পারবেন এই এটা কি থিমটা কি করতে পারবেন আপনি, কাস্টমাইজেশন করতে পারবেন কোথা থেকে, এই কাস্টমাইজ থেকে, ঠিক আছে। উইজেট গুলো অ্যাড করতে পারবেন, ওই যে আমরা উইজেট বিভিন্ন উইজেট অ্যাড করি না ওয়েবসাইট পেজের ভিতরে, বিভিন্ন সাইডের দিকে মনে করেন যে সাইড বারটার থাকে, যেটা বিশেষ করে আপনারা বেশি দেখছেন হচ্ছে যে ব্লগার সাইডের ভিতরে, যখন নিউজ রিলেটেড, মুভি রিলেটেড যখন টেমপ্লেট গুলা ভিজিট করছিলেন তখন কি ছিল, উইজেট ছিল না অনেক, উইজেট গুলা ছিল। এখানে হচ্ছে যে মেনু সিস্টেম, মেনু সেকশন, এখানে যত মেনু আছে এইখানে যদি আপনি ক্লিক করেন মেনুর ভিতরে, তাহলে যাবতীয় মেনু, এই যে ক্যাটাগরি, কাস্টম লিঙ্ক, লিঙ্কের মাধ্যমে, এর আগে আপনার মনে আছে নিউ মেনু সেকশন নামে একটা ক্লিক করছিলেন, ক্রিয়েট করছিলেন, মনে আছে? যেটার ভিতরে সার্ভিসের ভিতরে ক্লিক করলে কোথাও যাবে না, শুধু ওখানেই থাকবে, মনে আছে না? তো সেটাই আছে যে কাস্টম লিঙ্ক তৈরি করা, কাস্টম, ঠিক আছে। কাস্টম লিঙ্ক তৈরি করবো আমরা ওইভাবে, নিউ মেনু সেকশন হচ্ছে যে এখানে, হ্যাঁ বলেন। হ্যাঁ, আমরা এখানেও সেম ভাবেই করবো, ঠিক আছে। ওকে, তারপরে লিখা থিম ফাইল এডিটর, এখানে হচ্ছে যে আপনি এইচটিএমএল কোডের মাধ্যমে আপনারা করতে পারবেন, ঠিক আছে, আমরা সেখানে যাচ্ছি না। দেখেন আমরা একটা হচ্ছে যে কি করতে পারি, এই ডিফল্ট থিমটাকে ডিফল্ট ভাবে কাস্টমাইজ করতে পারি, ডিফল্ট ওয়ার্ডপ্রেস ডিফল্ট কাস্টমাইজেশন যেটাকে বলা হয়, একটা থিমকে নিয়ে আসার পরে ডিফল্ট ভাবে যেটাকে আমরা করতে পারি সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ।
এটাকে ওয়ার্ডপ্রেস ডিফল্ট কাস্টমাইজেশন বলা হয়। আর যদি কোনো আই ক্যাচিং আপনার মনে প্লাগইনের মাধ্যমে করতে চাই, যেমন সবচেয়ে জনপ্রিয় একটা প্লাগইনের নাম হচ্ছে যে ইলিমেন্টর। ইলিমেন্টর মানে কি? পেজ বিল্ডিং করা। আমাদের হোম পেজটা, সার্ভিস সেকশন, ব্লগ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এগুলো সবগুলাই এক একটা কি পেজ। এই পেজ হচ্ছে যে পেজগুলোকে ডিজাইন করতে পারি আমরা বিভিন্ন প্লাগইনের মাধ্যমে। তো ওগুলাকে পেজ বিল্ডার বলা হয়। পেজ বিল্ডার ভিতরে খুব জনপ্রিয় একটা পেজ বিল্ডার হচ্ছে যে পেজ বিল্ডার প্লাগইন হচ্ছে, সেটার নাম হচ্ছে যে কি ইলিমেন্টর। তো সেটাকে আপনি প্লাগইনটাকে ইনস্টল করেন। যেমন আমি কি করতে পারি, আমি যদি এখানে একটা ফ্যান লাগাইতে হয়, তাহলে ফ্যানটা লাগানোর জন্য আমার কি প্রয়োজন হয়? এই যে হাতুর পাতালটা কি একটা কিছু লাগে, যাই হোক স্ক্রু বল্টু কি নাকি ড্রিল মিল আর কিরকম কিছু, তাই না? এগুলা লাগে, তাই না? তো এখানেও মনে করেন আপনার একটা পেজকে যদি ডিজাইন করতে হয়, ওই ড্রিল মিল লাগে, ওই ড্রিল মিলকেই বলা হয় প্লাগইন। কোনটা ফিচার অ্যাড করবেন কোথাও, সেটাকে কি বলা হয়? প্লাগইন বলা হয়। ওই প্লাগইনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করতে পারি, একটা ডিজাইনকে আরো আই ক্যাচিং করে তুলতে পারি। ঠিক আছে? হ্যাঁ, যাচ্ছি তো, আস্তে আস্তে যাচ্ছি। এখানে নিচে আসেন, এই যে প্লাগইন, এই প্লাগইনের ভিতরে এখন ক্লিক করেন আপনি। প্লাগইনের ভিতরে ক্লিক করলে দেখেন আকিসমেন্ট, হলিডলি, হ্যালোডলি, ঠিক আছে? অনেক কিছু আমার ডিফল্ট থাকবে। এগুলো হচ্ছে যে কি, আমি যেই থিমটা প্রথম ডিফল্ট ছিল যখন ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করছি, তখন ওই থিমের সাথে এগুলো রিকমেন্ড করে নিয়ে আসছে। এখন এগুলো তো আমার প্রয়োজন নাই, তাহলে আমি এগুলো রাখবো কি জন্য? এগুলোকে আমি ডিলিট করে দেবো ডাইরেক্ট সরাসরি। এই যে ডিলিট, ডিলিট। ওকে, তারপরে তারপর হচ্ছে যে কি আছে, এখন প্লাগইন যদি অ্যাড করতে হয়, তাহলে সেম ভাবে আমরা এখানে অ্যাড প্লাগইনে দিয়া এখান থেকে আমরা প্লাগইন অ্যাড করতে পারি। যেমন একটা প্লাগইন বলছিলাম কি, আমরা পেজ বিল্ডিং এর জন্য কি করব? এলিমেন্টর অ্যাড করব। এলিমেন্টর, এলিমেন্টর বানান হয় না, এজন্য আসে না। এলিমেন্টর, এলিমেন্টর লিখে এন্টার করেন, তাহলে দেখবেন এই যে প্রথমে এলিমেন্টরটা চলে আসছে। তবে এটা কিন্তু প্রিমিয়াম প্লাগইন, ঠিক আছে? ফ্রিতে আপনি কিছু কিছু ডিজাইন করতে পারবেন, সবগুলো পারবেন। তবে আমার কাছে এটার ইটা আছে, পেজটা আছে। আমার বাইরে কাজ করছিলাম সৌদি আরবে, তখন এটা দিছিলাম, এটার আছে ইটা। তো এটা মানে 1 বছরের ফ্রি সাবস্ক্রিপশন ছিল, এখন আর কাজ করবে না মেবি, আরো আগের এটা, না মানে 1 বছরের ভিতরে হইতে পারে। যাই হোক, চেক করে দেখুন। তো এখান থেকে আপনারা কি করবেন, এই যে প্লাগইন সেম ভাবে আপনারা থিমের ভিতর থেকে থিম যেভাবে ইনস্টল করেন সেম ভাবে এইভাবে ইনস্টল করে দিবেন। আমি ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টলে ক্লিক করার পরে এটাকে আবার অ্যাক্টিভ করে দিতে হবে, শুধু ইনস্টল করলেই হবে। এই যে অ্যাক্টিভ করে দিলাম আমি। অ্যাক্টিভ করলে এই যে আপনার প্লাগইন সেকশনে এখানে এই প্লাগইনগুলো, যতগুলো প্লাগইন অ্যাড করবেন সবগুলো এখানে দেখা যাবে। ঠিক আছে? ওকে, তো নিচে আসেন, নিচে আসার পরে এই যে এটা হচ্ছে যে ইউজার্স, ঠিক আছে? ইউজার্সে যাওয়ার পরে দেখেন, এখন এখানে একজন ইউজার আছে। ইউজার কে আছে? এই যে মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় আসছে কিন্তু, এটা আমি না। তাহলে এখন বাইরে যদি কাজ করতে হয় তাহলে কিভাবে করবেন? সে কি আপনার পাসওয়ার্ড দিয়ে দিবে ড্যাশবোর্ডের? দিবে তো না। তাহলে আপনি কাজ করবেন কিভাবে? ইউজার ক্রিয়েট করতে হবে না? পেজের অ্যাক্সেস নিছেন, মনে আছে? পারমিশন নিছেন ইউটিউবের ভিতরে, ফেসবুকের ভিতরে পেজের অ্যাক্সেস নিছেন, মনে আছে? এখানে নিবেন কি? এখানেও পারমিশন নেবেন। এখানে আপনার নামে, আপনি একজন ফ্রিল্যান্সার, আমি একজন বায়ার। আমি যদি একজন বায়ার হই, তাহলে সাইফুলের যে আমি কাজ করাম, সাইফুলের নামে একটা ইউজার ক্রিয়েট করবো আমার ড্যাশবোর্ডের ভিতরে। ক্রিয়েট করিয়া সাইফুলের আমি কি করবো, ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা দিয়ে দেবো। সাইফুলে কি করবে, আইসা জাস্ট আমার সাইটটার ভিতরে নাম লাগবে। সাইটটার ভিতরে নাম লেখার পরে এখানে এখানে হাইপেন দিবে। হাইপেন দেওয়ার পরে ডাব্লিউপি হাইপেন অ্যাডমিন দিবে। অ্যাডমিন দিবে, অ্যাডমিন দেওয়ার পরে এন্টার করবে। এই যে দেখেন, এখানে নিয়ে আসছে আমাকে। এখানে নিয়ে আসছে কেন? কারণ ওই একই জিমেলের আন্ডারে আছে, এজন্য এখানে নিয়ে আসছে। আমি এটা ভুল করছি, দাঁড়ান, এটা আমি অন্য জায়গায় ওপেন করি। অন্য জায়গায় ওপেন করলে আপনারা বুঝতে পারবেন। এইটা কিন্তু আপনার মনে রাখতে হবে যে ডব্লিউপি আন্ডারস্কোর অ্যাডমিন, ঠিক আছে? এটা মনে রাখবেন কি জন্য? কারণ এগুলো লিখে সাধারণ কমন জিনিস, এগুলো কিন্তু আপনারা বায়ার শিখিয়ে দিবেন না। এগুলো কিন্তু আপনি আবার মনে করেন যে কোনো বায়ার, সে মনে করেন ওয়ার্ডপ্রেসের ভিতরে গেছে, সে কিন্তু ইউজার ক্রিয়েট করতে পারবে না। আপনি কিন্তু তাকে গাইড করতে হবে যে এইভাবে এইভাবে তুমি আমাকে ইউজার পারমিশনটা দাও।
ঠিক আছে, এগুলো আপনার একবারে টোটালি মুখস্থ থাকতে হবে। ঠিক আছে, এই সাধারণ বিষয়গুলো যেগুলো একবারে কমন জিনিস। হ্যাঁ, এটা যদি দেখেন আমি যদি অন্য একটা ব্রাউজারের ভিতরে ওপেন করি তাহলে দেখেন কি হয়। দেখেন এখানে কিন্তু হইতেছে না, আবার কন্টিনিউ করতে বলতেছে আমাকে প্যান্থিয়ন সাইটের ভিতরে। কিন্তু আপনি যখন এটা যদি কাস্টম সাইট হয় তখন দেখবেন এখানে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, ওই যে আমরা যখন ওয়ার্ডপ্রেসের ভিতরে যখন কি করছিলাম, ঢুকতে এসেছিলাম তখন কি চাইছে একটা ইউজার নেম এন্ড পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করছি না, এই যে এটা চাইছে না, তখন এই ইউজার নেমটা আপনাকে আর লিখে পাসওয়ার্ডটা দিয়ে আপনি বাইরের ড্যাশবোর্ডের ভিতরে ঢুকতে হবে, বাইরের ওয়েবসাইটের ভিতরে ঢুকতে হবে। ঠিক আছে, যাওয়ার পরে তারপরে কোথায় যেন, এই যে এখানে এই জায়গায় ছিল, এখানে আসার পরে এই যে অ্যাড ইউজারে ক্লিক করলাম, এই অ্যাড ইউজারে ক্লিক করলাম। অ্যাড ইউজারে ক্লিক করার পরে ইউজার রিকোয়ার্ড, এটা মাস্ট বি আপনাকে দিতে হবে, কারণ ইউজার ছাড়া আমরা একটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের ভিতরে ঢুকতে পারি না, ইউজার অথবা ইমেল। ঠিক আছে, এই যে রিকোয়ার্ড ফিল্ড কাকে বলা হয়, যেটা আপনার একবারে বাধ্যতামূলক। রিকোয়ার্ড ফিল্ড মানে কি, রিকোয়ার্ড ফিল্ডের একটা চিহ্ন আছে, এই চিহ্নটা জানেন কিরকম, এর আগে আপনারা হ্যাঁ, রেড কালারের একটা স্টার দেওয়া থাকে কর্নারে, ওটাকে রিকোয়ার্ড স্টার মানে চিহ্ন বলা হয়। ঠিক আছে, আর এখানে দেখেন রিকোয়ার্ড একবারে লিখিয়ে দিছে যে এটা একবারে মাস্ট বি আপনাকে দিতেই হবে। আমি সাইফুলের নামে যদি একটা ইউজার ক্রিয়েট করি তাহলে সাইফুলের একটা নাম দিব, সাইফুল, সাইফুল 1 2 3 কি বাজার মতো কিছু এক্সাম্পল, জাস্ট একটা ইউজার নেম ক্রিয়েট করছি। সাইফুলের ইমেলটা দিব আমি এখানে, সাইফুলের বায়ারকে ইমেলটা দিবে, সাইফুলের ইমেলটা এখানে দিবে। তারপর সাইফুলের ফার্স্ট নেম সাইফুল, সাইফুল লাস্ট নেম ইসলাম, ইসলাম, এগুলা না দিলেও চলবে, কিন্তু তারপরও দিয়ে দেয় আর কি। ঠিক আছে, এই নামে তো কত হবে, একজন বায়ারে তো একজনের সাথে কাজ করবে একটা ওয়েবসাইটের জন্য এরকমও না, কয়েকজনের নিয়েই তো কাজ করতে পারে তাই না, বড় যদি ওয়েবসাইট হয়, কিংবা চায় যে মনে করেন 2 3 জন ডেভেলপার থাকুক, 2 জন ডিজাইনার থাকুক, তারা এক একজন এক এক নিয়ে এক একটা বিষয় নিয়ে কাজ করবে। যেমন একজনে করবে কি, তার কাজ হবে যে শুধু পোস্ট করতে থাকবে, সে ব্লগ পোস্টিং করতে থাকবে। আর একজনের কাজ হচ্ছে কি ব্লগ পোস্ট গুলাকে এসিও করতে থাকবে। আরেকজনের কাজ হচ্ছে যে কি ওইটাকে ডিজাইন করতে থাকবে, স্ট্রাকচার দ্বারা করাবে। কেউ থাকবে এটাকে কি করবে, ওই যে প্রোডাক্টের অর্ডারিং সিস্টেম ওগুলাকে হ্যান্ডেল করবে। কেউ আছে কি করবে, সিকিউরিটি সিস্টেম ম্যানেজমেন্ট ওটা ফলো আপ রাখবে, কোন দিক দিয়ে হ্যাকার মেইলের অ্যাটাকিং করে। ঠিক আছে, বিভিন্ন জায়গাতে অ্যাটাকিং করে। তো এক একজন এক একটা কি থাকবে, পদে নিয়োগ থাকবে। তো আপনার এখানে নাম দিয়ে দিব এজন্যই যে সাইফুল ইসলাম ইন্ডিকেট করে যে সাইফুল্লাহ নামে এই ইউজারটা আমার ক্রিয়েট করা হয়েছে, তো নামটা দিয়ে দেওয়া হবে এটা। তারপর লিখো ওয়েবসাইট, ওয়েবসাইট কোনটা, ওয়েবসাইট হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইট, এই যে এটুকুতে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক তাই না, ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন, দিয়ে দিলাম, দিলে দিলেন, না দিলেন নাই। পাসওয়ার্ড একটা দিয়ে দিলেন, পাসওয়ার্ডটা অবশ্যই 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 কি হতে হবে, স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। ঠিক আছে, তো পাসওয়ার্ডটা ক্রিয়েট করেন, পাসওয়ার্ড জাস্ট এটা ক্রিয়েট করেন। ক্রিয়েট করার পরে সেন্ড ইউজার নোটিফিকেশন, মানে যদি আপনি যদি এই সেন্ড ইউজার নোটিফিকেশন দিয়ে তারপরে এখান থেকে কি নেবেন আপনি বলেন তো, এই যে এডিটর, এডিটর নেবেন। ঠিক আছে, তাহলে আপনি কি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, এডিট করতে পারবেন, সবকিছু করবেন। তাহলে আপনি কি করবেন, এডিটর নেবেন। আবার অথর নিলে কিন্তু আপনি হেয়ার সব কিছুই কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, তো সবকিছু কন্ট্রোল করতে তো আপনাকে দিবে না, সবাই তো দিবেন। ঠিক আছে, সবাই তো আর দিবেন না। যেমন আমার এই পর্যন্ত যে কজন আছে কেউই মনে করেন আমার ইউজার ক্রিয়েট করে না, সবাই আমার পাসওয়ার্ড দিচ্ছে, সবাই আমার পাসওয়ার্ড দিচ্ছে। এবং এমনও কোনো এমনও প্রজেক্ট আছে যে প্রজেক্টের এখনো পাসওয়ার্ড সবকিছু আমার কাছে, আমি চাইলে মনে করেন হয়েছে এটাকে মনে করেন আটকে দিতে পারি, এমনও প্রজেক্ট আছে আমার এখন। ঠিক আছে, আসলেই আছে, আসলেই আছে। এটা কেউ বিশ্বাস করবে না যে কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা বিজনেসের মনে করেন যে কোনো ডেভেলপারের কাছে এরকম থাকে, আমার কাছে রাখছে। এই হচ্ছে বিষয়। দেখেন এখানে আসার পর ইউটিউবটাতে অ্যাড অ্যাড ইউজারে ক্লিক করবেন, অথবা যদি আপনি এখানে যদি এই যে রিকোয়ার্ড ফিল্ড মেইলটা দিতে হবে না আমাকে, যে ইয়ার মেইলটা দিব, সাইফুলের মেইলটা আমি এখানে দিব না, নোটিফিকেশনটা অন করে যদি আমি অ্যাড ইউজারে ক্লিক করি সরাসরি সাইফুলের কোথায় যাবে, ইমেলের ভিতরে নোটিফিকেশন চলে যাবে, চলে যাবে কি যে তুমি এখন আসতে পারো, ইনভাইট করো। ঠিক আছে, অ্যাকসেপ্ট ইনভাইটেশন, এটা আসবে। আর যদি আমি যদি এটা যদি উঠিয়ে দেই তাও সমস্যা নেই, তাও সমস্যা নেই, কি জন্য, কারণ এই যে ইউজার নেম আর যে আমার এই যে এখানে পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ড দুইটাই তো আমার প্রয়োজন হয়, এই দুইটা দিয়ে আমি ঢুকতে পারি। এইটা যদি না দিয়ে যদি বায়ার ক্রিয়েট করে ফেলে তাহলে আপনি বলবেন যে হায় আমার তো মেইল নোটিফিকেশন আইতাছে না, হায় আপনি অস্থির হয়ে যাবেন, হায় এখন ঢুকতে পারতেছি না, কেমন ঢুকবো, আপনি বলবেন যে বায়ারকে
যে তুমি আমাকে তোমার ওই যে ইউজার নেমটা দিছো, ইউজার নেমটা আর হচ্ছে আমাকে পাসওয়ার্ডটা দাও, আর কিছু লাগবে না। তখন আপনি কি করবেন, আপনি বাইরের ওয়েবসাইটের নামটা লিখবেন, তারপর লিখে স্ল্যাশ, তারপর ডব্লিউপি আন্ডারস্কোর অ্যাডমিন, অ্যাডমিন দিয়ে এন্টার করলেই সরাসরি কি হবে, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে সরাসরি এই জায়গায় চলে আসবেন। সিম্পল বিষয়, ঠিক আছে? তাহলে এখানে চলে আসুন, ঠিক আছে? এখানে বিভিন্ন টুলস আছে, টুলসে যাই, ইম্পোর্ট এক্সপোর্ট, অনেক ফাইল এক্সপোর্ট ইম্পোর্ট করতে হলে এখান থেকে এই টুলসের মাধ্যমে আমরা করতে পারি। সাইটের হেলথটাকে আমরা চেক আপ করতে পারি, যে সাইটটা ডেভেলপ করতেছি, এটার এইটা কিরকম, একটা রেটিং থাকে না? যেমন আপনারা এর আগে একটা কাজ করছিলেন না, ওই জন্য ওই যে ইউটিউবের ভিডিও কিউ স্কোর দেখছিলেন না, এটার হেলথটা কিরকম হয়, এটাকে হেলথ বলা হয় আর কি। স্কোরটাকে যত লেভেলে নিতে পারেন এই হেলথটা আপনি যে ড্যাশবোর্ডেও দেখতে পারেন, ঠিক আছে? সমস্যা এটা বিষয় না। তারপরে লিখে সেটিংস এর ভিতরে সেটিংস এর কাজটা আমি পরে যাই, সেটিংস এর কাজটা পরে যাবো কি জন্য, কারণ রিয়াল যদি দেখতে চাই তাহলে ওই সেটিংস এর ভিতরে যাইতে পারি, ঠিক আছে? ওকে, এখন দেখেন সাইটের একটা এখানে এখানে যদি সেটিংস এর ভিতরে আসেন, সাইটের নামটাকে আপনি পরিবর্তন করতে পারবেন, এখানে ট্যাগ লাইন দিতে পারবেন। ট্যাগ লাইন বলতে কি, ট্যাগ লাইন হচ্ছে যে আমার যেটা লেখা, যে কিওয়ার্ডটা লিখে মানে সার্চ করেন, ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করেন, ওই ট্যাগ লাইন হিসেবে এটা দিয়ে দিতে পারেন। এই ট্যাগ লাইনটা এখানে শো করবে ওয়েবসাইটের ভিতরে, দেখবেন কইলাম। আচ্ছা, ড্যাশবোর্ড দুইটা ওপেন হয়ে গেছে কি আমার, ঠিক আছে? একটা আমি ডিলিট করে দেই। এখানে ইউজার এখানে কোথায় ছিলাম, এই সেটিংস এর ভিতরে। আচ্ছা, ইউজারটা আমি ক্রিয়েট করলাম না, দিলাম, দেওয়ার পরে এখানে সেটিংসে আসার পরে জেনারেল, জেনারেল থেকে এখান থেকে ট্যাগলাইন দিতে পারি, চুজ আইকন সেটআপ করতে পারি, ঠিক আছে? তো আইকনটা আপনি চেঞ্জ করতে পারেন এখানে। ওয়ার্ডপ্রেসের ইউআরএল, আমার যে ইউআরএল আছে মেইন ডোমেইন নেমটা এটা এখানে, ঠিক আছে? সাইট অ্যাড্রেস ইউআরএল এটা, ঠিক আছে? এখানে জিমেলটা আছে আমার, হ্যাঁ। ডিফল্ট ভাবে নিউ ইউজার, এখানে দেখতে পারবেন কয়জন, কোন কোন ইউজার কারা আছে, এখান থেকে ই করতে পারবেন, ঠিক আছে? আপনি যখন ইউজার ক্রিয়েট করবেন, সরাসরি ডিফল্ট ভাবে কোনটা থাকবে, রোল হিসাবে কোনটা থাকবে, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, অথবা এখান থেকেও ইউজার থেকেও ওই যে আমরা ওখান থেকেও চেঞ্জ করতে পারি, সমস্যা নেই। তো এগুলা কোনো মেজর কোনো বিষয় না, ঠিক আছে? এখানে আসার পরে যে রিডিং লিস্টে একটা মেজর বিষয় আছে। যেমন এখানে মেজর বিষয় কি, এই যে ব্লগ পোস্ট হোক অলমোস্ট কটা, ব্লগ পোস্টের ভিতরে ব্লগ পোস্ট করা শুরু করবে, 10টা শো করবে, ঠিক আছে? ব্লগ পোস্ট যদি আমরা হোম পেজের ভিতরে রাখি, ফিড শো মোস্ট রিসেন্ট পোস্ট এরকম থেকে এগুলা সার্চ ইঞ্জিন দিতে। আর একটা হচ্ছে যে এটা কোথায়, আমি যেটা দেখাতে যাচ্ছি এটা পাচ্ছি না এখানে, তো রিডিং লিস্টের ভিতরে তাই পাচ্ছি। ও আচ্ছা, এটা আসতেছে না কেন? এটা আসতেছে না কারণ হচ্ছে যে আমরা কোনো পেজ পোস্ট ক্রিয়েট করিনি, এজন্য এখানে আসতেছে না, একবারে ব্ল্যাঙ্ক। এটা তো একদম ব্ল্যাঙ্ক না, এজন্য। তো এখন দেখেন আমরা একটা পেজ তৈরি করব। প্রথমে পেজ তৈরি করব কিভাবে, প্রথমে পেজের ভিতরে যদি আপনি যান তাহলে একটা পেজ তৈরি করেন, আপনি হোম পেজ, একটা পেজ তৈরি করে আমি প্রথমে, নেক্সট নেক্সট নেক্সট, গেট স্টার্টেড। এই দেখেন, এইটা হচ্ছে যে আমাদের কি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম ডিজাইন, এটা হচ্ছে ডিফল্ট ডিজাইন বলা হয়। এখন আমরা তো একটা প্লাগইন নামাইছিলাম এটাকে ডিজাইনটাকে আরো আই ক্যাচিং করার জন্য, মনে আছে? ওটার নাম কি, এলিমেন্টর। তো আপনি চাইলে এখান থেকে কনভার্ট করে আপনি এলিমেন্টরের ভিতরে সরাসরি চলে যেতে পারেন, যে এডিট উইথ এলিমেন্টরে যদি ক্লিক করেন তাহলে এলিমেন্টর দ্বারা আপনি কি করতে পারবেন, এই পেজটাকে, হোম পেজটাকে আপনি ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? তো আমি প্রথমে এই পেজগুলো আগে ক্রিয়েট করি, তারপরে আমি ডিজাইন করি, ঠিক আছে? দরকার নেই আমার, এটার দরকার নেই। এখানে আসার পরে আচ্ছা, আমি পেজগুলো আগে ক্রিয়েট করি, ঠিক আছে? ডিফল্ট ভাবে পেজগুলো ক্রিয়েট করুন, এখান থেকে এই পেজের নামটাকে আমি চেঞ্জ করে দিই। আচ্ছা, এটাকে আমি ডিলিটই করে দিই, আমি একটু এলিমেন্টর ডিজাইনটা একটু পরে দেখেন আপনারা, ওইটা আগে সহজটা দেখেন, তারপরে এলিমেন্টের ভিতরে যাই। পেজগুলো প্রথমে ক্রিয়েট করে সরাসরি আপনারা যাবেন। এখানে আসার পর প্রথমে অ্যাড পেজ, একটা পেজ তৈরি করব, একটা পেজ তৈরি করে পেজের নাম দেবো আমরা প্রথমে কি, কি পেজ থাকে আমাদের, হোম পেজ থাকে, কি থাকে, হোম পেজ থাকে, এইচ ও এম ই, হোম পেজ। হোম পেজ দেওয়ার পরে এটাকে পাবলিশ দিয়ে দিবেন, ঠিক আছে? পাবলিশ দিয়ে দিলাম, তাহলে আমার একটা পেজ তৈরি করা হয়ে গেল। ওকে, আবার চলে যান ব্যাকে, ব্যাকে চলে যাওয়ার পরে হোম পেজটা অ্যাড হয়েছে এখানে, এটা রিলোড দেন,
এই যে হোম পেজটা আসছে, ঠিক আছে? এটা যে প্যান্থিয়ন সাইটের মাধ্যমে আমরা করি, তো এই জন্য দেখবেন অনেক সময় কাজ ইনস্ট্যান্ট কাজ করবে না। হ্যাঁ, ইনস্ট্যান্ট কি কাজ করবে না, একটু আপ ডাউন হবে, অথবা দেখবেন কিছু ফাংশন কাজ করবে না। হ্যাঁ, আপ ডাউন। তো এটা একটু সময় নেবেন, তা হয়ে যাবে। হোম পেজ ক্রিয়েট করছি, তারপর হচ্ছে যে আমাদের যেহেতু একটা ডিজিটাল মার্কেটিং সাইট আমরা তৈরি করব, তাহলে ডিজিটাল মার্কেটিং সাইটের ভিতরে আমরা কি থাকে, হোম পেজ থাকে, আর আমাদের যে সার্ভিসগুলো আমরা প্রোভাইড করবো ওই সার্ভিসগুলো থাকে। তো আমরা ওই সার্ভিস ওই এখানেটা কি করবো, সার্ভিস পেজ তৈরি করবো। সার্ভিসের পেজ যেগুলো আছে, যেমন সার্ভিসের ভিতরে পেজ কি কোনগুলো ছিল, ইউটিউব মার্কেটিং, মার্কেটিং এই কনসেপ্টটা নিতে পারলে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন। বাট ই কমার্স ছাড়া, ই কমার্স হিসাব কিন্তু আলাদা। ইউটিউব মার্কেটিং নামের একটা পেজ তৈরি করলাম, পাবলিশ দিয়ে দিলাম, পাবলিশ দিয়ে দিলাম। ওকে, আবার যাই, আমি কিছু মেনু তৈরি করি, সরি পেজ আগে তৈরি করি, তারপরে আপনারা বুঝতে পারবেন বিষয়গুলো। আমি কিন্তু একবারে সিরিয়াল বাই যাই, যাতে যে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? আসার পরে ইউটিউব মার্কেটিং, তারপর হচ্ছে যে আরো কিছু পেজ তৈরি করি। হ্যাঁ, হ্যাঁ, পাবলিশ দিতে হবে, দেন বা ডিজাইন। আবার ব্যাকে চলে আসবো। তারপরে আর কি কি আছে, আর কি কি শিখলাম আমরা, ইমেল সিগনেচার, ইমেল টেমপ্লেট, এগুলো না? ইমেল সিগনেচার, ইমেল টেমপ্লেট, ইমেল টেমপ্লেট, আরো আরো দুইটা করি, হ্যাঁ, যাতে যে আমাদের বুঝতে সুবিধা হয়, যাতে যে সাবমেনুর আন্ডারেও আমরা সাবমেনু তৈরি করতে পারি। তাহলে লিখো অন পেজ এসিও দিয়ে দিই, অন পেজ এসিও, পেজ এসিও। ওকে, আর তৈরি করবো না, শেষ। ব্যাকে চলে যাই, যাওয়ার পর আমাদের কতগুলা কি হয়ে গেছে, গা পেজ তৈরি হয়ে গেছে। এখন পেজগুলোকে কি করতে হবে, আমাকে আমাকে স্ট্রাকচারে দ্বারা করাতে হবে। মেনু হিসাবে আমাকে এখানে নিয়ে আসতে হবে, এই যে মেনু হিসাবে এখানে মেনুগুলো আমি অ্যাড করে ফেলি। তাহলে মেনু অ্যাড করতে হলে কোথায় যেতে হবে আমাকে, এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনু, মেনুর ভিতরে যাই। মেনুর ভিতরে যাওয়ার পরে দেখেন এখানে যদি একটা মেনু আপনাকে তৈরি করতে হয়, ঠিক আছে? একটা মেনু তৈরি করি আমি, মেনুর নাম দিলাম হচ্ছে যে মেইন মেনু। এটা হচ্ছে যে আমার মেইন মেনু। মেইন, তুমি জয়েন দাও, আমি ক্লাস নিতেছি, ক্লাস শেষে মিটিং জয়েন করো। মেইন মেনু দিলাম আমি এখানে, মেইন মেনু ক্রিয়েট মেনু, একটা মেনু আমি ক্রিয়েট করলাম মেইন মেনু নামে। ওকে, মেইন মেনু নামে যখন একটা মেনু ক্রিয়েট করবেন, তখনই হবে কি, আপনার মোস্ট রিসেন্ট যেখানে পেজগুলো যে তৈরি করছেন সবগুলো পেজ এখানে শো করতেছে। এই যে পেজগুলো শো করতেছে, এই পেজগুলো আছে যে এই যে পেজ দেখেন, এটা যদি আমি উঠিয়ে দেই, তাহলে এখানে অ্যাড মেনু আইটেম, মেনু আইটেমের ভিতরে আমার এখানে মেনুতে, মেইন মেনুতে আমি কোন কোন মেনুগুলোকে আমি অ্যাড করব, এটাই বলতে চাইতেছে। তাহলে কি আমি পোস্টগুলোকে এই মেনু মেনুর আন্ডারে অ্যাড করব, নাকি কাস্টম লিঙ্ক অ্যাড করব, নাকি ক্যাটাগরি অ্যাড করব, নাকি পেজগুলো অ্যাড করব? তো আপনি যেহেতু পেজ তৈরি করছেন, পেজগুলো আমার অ্যাড করার মানে আমার হচ্ছে টার্গেট হচ্ছে যে আমি পেজগুলোকে অ্যাড করব, ঠিক আছে? তাহলে আমি পেজের ভিতরে ক্লিক করি, যেগুলো যেগুলো আমি এখানে অ্যাড করতে চাই এগুলোর ভিতরে ক্লিক করব, টিক মার্ক করব, টিক মার্ক করব, সবগুলার কি করব, এই যে অ্যাড দিয়ে দিই, টিক মার্ক করে অ্যাড দিয়ে দিই, এই যে মেনুতে চলে আসছে এখানে, ঠিক আছে? আসছে। এখন কথা হচ্ছে যে এই মেনুগুলা তো মনে করেন সবগুলাই ক্লিকেবল, এগুলা লিঙ্ক আকারে আসে সবগুলা, এগুলা পেজ তৈরি করছি আমি। এখন একটা তৈরি করা উচিত যেটার ভিতরে সার্ভিসের আন্ডারে, যেহেতু আমরা ওই যে এর আগে নিউ মেনু সেকশন তৈরি করছি ওই যে গুগল সাইটের ভিতরে, ক্লিক করলে কোথাও যাবে না, ওখানেই স্টপ থাকবে। ওইটার আন্ডারে নিচে থেকে কি থাকবে, আমাদের মেনুগুলা থাকবে, সাব মেনুগুলা থাকবে, তার আন্ডারও আবার সাব মেনু তৈরি করতে পারবে, ঠিক আছে? কিভাবে দেখেন,
তাহলে সেটার জন্য করতে হবে আপনাকে কি কাস্টম লিঙ্ক। এই কাস্টম লিঙ্কে কি আপনি এখানে এই যে লিঙ্কের টেক্সটটা লিখবেন, লিঙ্কের টেক্সটটা লিখবো কি আমি সার্ভিসেস। এখন বলতেছে যে কি এই সার্ভিসেসের ভিতরে ক্লিক করলে কি কোথাও যাবে, আমি বলবো যে না। তো না যদি দেয় তাহলে কি দিতে হবে, এই যে হ্যাশ দিয়ে দেবো, হ্যাশ দিয়ে অ্যাড মেনুতে ক্লিক করবো। অ্যাড মেনুতে ক্লিক করলে এই যে চলে আসছে, এখানে দেখেন সার্ভিসটা চলে আসছে। তাহলে হোম পেজটা থাকে, দেখেন স্ট্রাকচারটা কিভাবে আসে। হোম থাকে, তারপরে সার্ভিস থাকে, তারপরে লিখিয়া কন্টাক্ট আছে, অ্যাবাউট আছে, যাবতীয় আছে। এইটাই হচ্ছে যে একটা ওয়েবসাইটের কি মেনুর ধরন, এইটাই থাকে বেসিক্যালি, এইটাই থাকবে সবসময়। তো দেখেন এইটা এই যে উপর থেকে যদি আপনি করেন তাহলে বুঝবেন যে এই যে উপরে যেটা আছে এইটাই প্রথম থাকে। এই যে এখানে প্রথম যেটা আছে মেনু, তাহলে এইটাই থাকবে কোথায়, একবারে প্রথমে। তারপরে এটার পরে হচ্ছে অন পেজ এসিও, ইমেল টেমপ্লেট এগুলো থাকবে। তো প্রথমে তো এটা থাকবে না, প্রথমে থাকে কি, আপনি যদি অন্যান্য ওয়েবসাইট যদি ভিজিট করেন তাহলে অন্যান্য ওয়েবসাইটে সবগুলো আগে প্রথমে কি থাকে, হোম বাটনটা থাকে, হোম পেজটা সবার আগে। তাহলে হোমটাকে আমি উঠে এই হোমটাকে উপরে উঠিয়ে দিই, এই যে উপরে উঠে দিলাম ড্র্যাগ এন্ড ড্রপ, এই যে টান দিয়ে ধরে উপরে উঠে দিলাম। তারপর থাকবে কি সার্ভিসটা, সার্ভিসটাকে টান দিয়ে ধরে উঠে দিলাম। এখন এই সার্ভিসের আন্ডারে এগুলাকে কি করবো আমি, সাবমেনু তৈরি করবো। এইটাকে এইটাকে এই যে এরকম চার কোনা যখন হবে তখন চাপ দিয়ে ধরে একটু সাইডের দিকে টান দিবেন, এই সাবমেনু হয়ে গেছে। এটাকে টান দিয়ে ধরে হালকা একটু সাইডে ক্লিক করবেন, সাইডে নিয়ে আসবেন, একটু টান দিয়ে ধরে সাইডে নিয়ে আসেন, একটু সাইডে টান দিয়ে নিয়ে আসেন, একটু শান্তি টান দিয়ে নিয়ে আসেন, নিয়ে আসেন, এই হয়ে গেছে। এখন এই সার্ভিসের আন্ডার এগুলা কি হয়ে গেছে, আমার সাব মেনু তৈরি হয়ে গেছে। এখন যদি এই ইউটিউব মার্কেটিং এর নিচে যদি এইটার আন্ডার যদি আবার ডিফল্ট কি করতে চান, মেনু তৈরি করতে চান, তাহলে কি করতে হবে আপনাকে, ওইটাকে টান দিয়ে ধরে এই যে আর একটু সাইডে আনলে দেখবেন এইটার আন্ডারে এইটার মেনু হয়ে গেছে। মানে আস্তে চাপ দিয়ে ধরে একটু সাইডের দিকে নেবেন, দেখবেন ওইটার আন্ডারে ওইটা কি হয়ে গেছে, সাব মেনু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এই সাব মেনু, এইটার আন্ডারে এই সাব মেনুর আন্ডারে এইটা সাব মেনু তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এই যে ওয়েবসাইটের ভিতরে এসে রিলোড করলেই তো দেখবো আমরা, আসি না আগে। দেখেন এখানে অ্যাড করার পরে এই যে অটোমেটিক অ্যাডেড নিউ টপ লেভেল পেজ টু দিস মেনু, ঠিক আছে, এটাকে আপনি টিক মার্ক করে দিবেন এবং প্রাইমারি মেনুটাকে টিক মার্ক করবেন। এবং যদি এই মেনুগুলোকে যদি ফুটারে রাখতে চান, ওয়েবসাইট একবার ফুটারে, তাহলে ফুটারটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি চাচ্ছি যে উপরেই থাকুক ওগুলা, ফুটারটাকে অ্যাড করবো না, তো সেভে দিয়ে দেন, দিয়েছেন। দেওয়ার পর এখন যদি আমি ওয়েবসাইটটাকে রিলোড দিয়ে আসে দেন, তো আসেনি কিছু, আসছে। এই যে হোম বাটন সার্ভিসের আন্ডারে যে যা তৈরি করছে এই যে, এখন কথা হচ্ছে ইউটিউব মার্কেটিংটা গেল কমে। দেখেন এই যে এটার আন্ডার করলে এই যে ইউটিউব মার্কেটিং এটার কারণে দেখা যাইতেছে না, আমি দেখাইতেছি, এই যে দেখেন এই যে ইউটিউব মার্কেটিং এখানে জুম আউট জুম ইন করলে আপনি পুরোটা দেখতে পাবেন, দেখছেন, আসছে। তো এখানে যদি আপনি কোনো ব্লগ পোস্ট তৈরি করতে চান, ক্যাটাগরি যদি তৈরি করতে চান, তাহলে ক্যাটাগরি তৈরি করতে পারবেন, যে এই ক্যাটাগরির আন্ডারে এই ক্যাটাগরি যাবে। যেমন মনে করেন আপনি কোনো একটা পোস্ট তৈরি করতেছেন, পোস্টগুলো কোথায় যাবে, পোস্টগুলো সব কোথায় যাবে, ব্লগ পোস্টের ভিতরে চলে যাবে। তাহলে আপনি একটা ক্যাটাগরি ক্রিয়েট করে ফেলতে পারেন এখানে। যেমন আমি ব্লগ পোস্ট লিখবো, আমি একটা ক্যাটাগরি ক্রিয়েট করি এখানে, আনক্যাটাগরিজ, অ্যাড নিউ মেনু, এটা এখানে দিলাম, এখানে আসছে আনক্যাটাগরাইজ। এটার ভিতরে ক্লিক করি, এটার ভিতরে ক্লিক করলে নেভিগেশন লেভেলস, এটাকে আমি ব্লগ লিখে দিই, ব্লগ লিখে দিই, ব্লগ লিখে দিয়া তারপর হচ্ছে প্যারেন্টস মেনু অর্ডারিং, হ্যাঁ, আর তারপরে সেভ মেনু, রিলোড দিই এটাকে, এই যে ব্লগ সেকশন চলে আসছে। ঠিক আছে, এটা তৈরি করার মানেটা কি জানেন, আমি চাচ্ছি যে আমি যদি কোনো পোস্ট করি, কোনো যদি পোস্ট করি, সরাসরি সেই পোস্টটা কোথায় চলে যাবে, এই ব্লগের ভিতরে চলে যাবে। কোথায় যাবে, ব্লগ পেজ ডিজাইন করবেন, পেজের ভিতরে শুধু পেজটাই থাকবে, একটা স্ট্রাকচার থাকবে, যে এটা হচ্ছে যে কি ইউটিউব মার্কেটিং এর পেজ, ইউটিউব মার্কেটিং ওয়ার্কশপ হলো, ইউটিউব মার্কেটিং কিভাবে করতে হয় সবকিছু এর ভিতরে থাকে। আর যখন ব্লগ পোস্ট লিখবো, ওয়েবসাইটটা এসইও করার জন্য ব্লগ পোস্ট লিখবো, তখন ব্লগ পোস্টটা কি আমাদের হোম পেজের ভিতরে এই অগোছালো ভাবে খালি ওইটি থাকবে লিখতে দাও, তাহলে মানুষ আমাদের স্ট্রাকচার দেখবে কি, আমাদের সার্ভিসগুলো দেখবে কি। ঠিক আছে, আপনার সবসময় কি করতে হবে, ব্লগ পোস্টগুলো এসইওর জন্য ব্লগ পোস্টগুলো কোথায় দিয়ে দিতে হবে, ব্লগের ভিতরে দিয়ে দিতে হবে। যে তোরা যা মানা এসইওর জন্য এগুলা সবগুলা ব্লগের ভিতরে দিয়ে দিব, এগুলা ব্লগের ভিতরে যাইতে থাকে।
আমার ওয়েবসাইটটার মূল স্ট্রাকচার ডিজাইনটাকে আমি তো চেঞ্জ করতে পারবো না। ক্যানভা ডিজাইনের ভিতরে আমার কি কি ডিজাইন করে, লোগো, ব্যানার, তারপরে লিখে থাম্বনেল টাম্বনেল যাই ডিজাইন করি এগুলা থাকবে, ওয়ার্ক স্যাম্পল থাকবে, আর হচ্ছে যে আমাদের ক্যাটাগরি কি কি ডিজাইন করে ওগুলা থাকবে। আদারওয়াইজ তো আর অন্য কিছু থাকবে না, ঠিক আছে। এখানে তো আর মনে করেন ডেভেলপাররা ব্লগ পোস্ট পড়তে আসবে না, ব্লগ পোস্ট পড়ার সময় ব্লগ পোস্ট যার প্রয়োজন হবে সে পড়বে, ওই সার্চ ইঞ্জিন থেকে সার্চ করলে ওর কাছে যাইলে ও পড়বে। কিন্তু যদি কোনো বায়ার আসে, সে তো আর ব্লগ পোস্ট পড়বে না এখানে বসে বসে, সে দেখবে যে আমার কি কি আছে এখানে, কি করতে পারি আমি, সেগুলা দেখবে। এজন্য পেজের স্ট্রাকচারটা থাকবে একবারে সুন্দর থাকবে, রেসপন্সিভ থাকবে, সুন্দর একটা স্ট্রাকচারে থাকবে। আর স্ট্রাকচারে থাকার জন্য আমরা কি করছিলাম, আমাদের একটা প্লাগইন এড করছিলাম এলিমেন্টর, ঠিক আছে, এগুলাকে বেস্ট ডিজাইনের জন্য, ঠিক আছে। তো আমরা ডিজাইন করি এখন। দেখেন এখন এখানে হোম পেজটাকে একটু সিলেক্ট করে দিতে হবে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে ক্লাস দেখেন এখানে আপনি এর আগে যখন আমি সিরিয়াল বাই সিরিয়াল আপনাদেরকে ড্যাশবোর্ডের সাথে এই ওয়ার্ডপ্রেসের এটার সাথে পরিচয় করে দিচ্ছিলাম, তখন কি হয়েছিল, এই যে এখানে আমি একটা বিষয় দেখাইতে চাইছিলাম আপনাদেরকে রিডিং লিস্টে আইসা, যে একটা জিনিস দেখাইতে চাইছিলাম, এই জিনিসটা কিন্তু আসে না, কারণ আমরা পিএইচডি তৈরি করিনি। দেখেন এখন যদি আপনি রিডিং এর ভিতরে ক্লিক করেন, দেখেন এখানে সেকশন কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখেন এই যে। শুধু এর আগে ছিল কি, ব্লগ পোস্ট এই যে এইটুকু জায়গা ছিল এর আগে, কিন্তু যখন মেনুগুলা ক্রিয়েট করছিলাম, অ্যাড করছিলাম, তখন দেখেন এই যে এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। ইউর হোম পেজ ডিসপ্লে, এই যে আপনার হোম পেজের ভিতরে কি ডিসপ্লে হবে, হোম পেজের ভিতরে আপনি কি রাখতে চাচ্ছেন, পেজ নাকি পোস্ট, এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। এই যে এখান থেকে আমি চাচ্ছি কি পেজ থাকবে এখানে, ঠিক আছে। হোম পেজে কি থাকবে, স্ট্যাটিক লেটেস্ট পোস্টগুলো, ইউর লেটেস্ট পোস্ট মানে নতুন নতুন পোস্ট করবেন যেগুলোতে বেশি ভিউজ ওগুলা রাখবেন হোম পেজের ভিতরে, এগুলা রাখি কাও। হোম পেজের ভিতরে একটা স্ট্রাকচারই থাকবে, যেটা দেখে মানুষ কি হবে, যে এদের এই ওয়েবসাইটটা খুব সুন্দর, একটা অফিসিয়াল আই ক্যাচিং আছে, লুক আছে ভালো একটা, ঠিক আছে। দোকানের সামনে যদি আপনার যদি মনে করেন ময়লা থাকে, যদি ময়লার গোডাউন যদি থাকে, তাহলে কি ওই দোকানের ভিতরে আপনি ঢুকবেন? ঢুকবেন না। আপনি ওটা কি রাখবেন, দোকানের সামনেটাকে দেখবেন সকালে আইসি দোকানদার কি করে, ঝাড়ু দেয়। কারণ কি, কারণ যাতে যে মানুষ, সবাই তো চায় যে একটু পরিষ্কারের ভিতরে থাকার জন্য, তাই না? তো আপনার নিজের ডিজাইনে যদি সুন্দর না হয়, তাহলে বাইরের ডিজাইন কেন করবেন? আপনার ডিজাইনের ভিতরে যদি ময়লা থাকে, তাহলে বাইরের ডিজাইনের ভিতরে তো আপনি ময়লা করে রাখবেন, তাই না? এটাই হচ্ছে যে বিষয়। এগুলা তো ওই জন্য আপনাদেরকে বললাম, যে কোনো কিছু করবেন, যাই করবেন, যে কোনো কাজই করবেন, আগে বিপরীত জায়গায় দাঁড়ায় দেখবেন যে আসলে এটা কেমন দেখা যায়। আমি একটা মনে করেন যে কি করছি, আমার চিন্তা হচ্ছে যে কি, আমি একটা আমার একটা শপ আছে, একটা দোকান আছে, একটা এজেন্সি আছে, এর সামনে একটা ব্যানার ডিজাইন, ব্যানার লাগানো, আমি চাইতেছি আর কি আমি একটা ব্যানার ডিজাইন লাগাই। এখন ব্যানারটা আমার পছন্দই হইতেছে না, কেমনে করুন, কি আশায় দিলে, ঠিক আছে। আপনি দেখবেন আপনি কিন্তু ডিসাইড করতে পারবেন, আপনি আরেকজনের সহযোগিতা নিতে চাইতেছেন, যে আসলে একজনে কিভাবে ডিজাইন করলে ভালো হয়, ভাই আমার এটা একটু দেখায় দে, হয় না? ঠিক আছে, চোখটা বন্ধ করেন, জাস্ট 5টা মিনিট ইমাজিন করেন, যে আসলে আমি যদি একজন কাস্টমার হিসাবে, একজন পথচারী হিসাবে যদি দাঁড়াইতাম, তাহলে কেমন ডিজাইন হলে আমার চোখে পড়তো। জাস্ট একটু ইমাজিন করেন, দেখবেন যে আপনি আপনার ভিতরে অটোমেটিক্যালি সবকিছু তৈরি হয়ে যেতে, ইউনিক কিছু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আপনি কারো হেল্প নেওয়া লাগবে না। তো এইগুলো আপনার নিজের ভিতর থেকে ইউনিক কিছু বের করতে হবে, বের না করলে কিন্তু হবে না। আপনি একটা ডিজাইনের উপর বিশেষ করে সবারই দিতে থাকবেন, তাহলে তো এটা তো ইউনিক হলো না। ইউনিক কোনটাকে বলা হয়, নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ক্রিয়েটিভ জিনিস আপনি নিজে থেকে বের করতে হবে, তাহলেই মনে করেন যে কি হবে, আপনি একজন পারফেক্ট ডিজাইনার হবেন, ঠিক আছে। এখন যদি একটা ডিজাইন যদি দেন, কিংবা যদি আরেকটা ডিজাইন মনে করেন, আপনি মনে করেন বাইরের একটা ডিজাইন করলেন, বেশ ভালো কথা, বলেন কিভাবে, আরেকজনের একটা ডিজাইন দেখলেন, সেই ডিজাইনটা চায় চায় করলেন, ঠিক আছে। তাহলে এটা কি আপনার ক্রিয়েটিভিটি হইলো? আপনি অবশ্যই ক্রিয়েট এমন কিছু দেখাতে হবে যেটাতে কি মানুষ আকৃষ্ট হয়, ঠিক আছে। আমি এরকম ভাবে সানগ্লাসটা লাগাই দেব, ঠিক আছে, তাইলে যাতে দেখি আমারে দেখে, নাকি? এরকমই তো চলতে আছে এখন, নাকি? বাহ, তবে আপনাদের ওই সময় নাই, ফ্রিল্যান্সারদের ওই সময় থাকে না। তাহলে দেখেন এখানে আসার পরে আমি সিলেক্ট করে দেব যে আমার এই যে স্ট্যাটিক পেজ থাকবে, সিলেক্ট দিল, আপনি কি চাচ্ছেন এখানে। এই যে হোম পেজ, দেখেন হোম পেজের ভিতরে আমাকে সিলেক্ট করতে বলতেছে, হোম পেজের ভিতরে সিলেক্ট করতে বলতেছে, খেয়াল করেন একটু। এই সিলেক্টের ভিতরে ক্লিক করলে আপনি যতগুলো মেনু তৈরি করছেন সবগুলো মেনু এখানে দেখতে পাবেন। তাহলে আমি হোম পেজের ভিতরে যদি আমি ইউটিউব মার্কেটিংটা দিয়ে দেই, তাহলে ইউটিউব মার্কেটিংটা হোম পেজের ভিতরে যখন আমার ওয়েবসাইটটার ভিতরে যখন ঢুকবে প্রথমে, তখনই দেখবে যে ইউটিউব মার্কেটিং। কিন্তু না, ইউটিউব মার্কেটিং তো আমার প্রথম পেজের ভিতরে থাকবে না। প্রথম পেজের ভিতরে থাকবে কি, আমার হোম বাটন থাকবে, হোমের ভিতরে তাই কি আমার পরিচয়টা থাকবে,
একটা সুন্দর একটা ব্যানার থাকে আমার দোকানে। ওয়েবসাইটের ভিতরে একটা ব্যানার থাকা মোস্ট ইম্পর্টেন্ট কেন জানেন? দোকানে গেলে দেখবেন দোকানে একটা ব্যানার থাকে, ব্যানারটা দেখে মানুষ বুঝতে পারে যে এটা হলো গিয়ে কি, রড সিমেন্ট ট্রেডার্স, আলামিন ট্রেডার্স, অমুক সমুক ট্রেডার্স, ক্রোকারিজ। ঠিক আছে, ক্রোকারিজ বলতে কি বুঝাই আমরা? ওই জন্যই ইটি বেছে, ওই জন্য ক্রোকারিজ আইটেমের যেগুলো আছে, এই যে রান্নাঘরের ইটি আর কি, তাই না? তারপরে আর কি থাকে, মিষ্টান্ন ভান্ডার। মিষ্টান্ন ভান্ডার মানে হচ্ছে যে কি, মিষ্টির দোকান, তাই না? তার হলে গিয়া মুদি দোকান, মুদি শপ। মুদি দোকান মানে হচ্ছে যেটা, তো মুদি দোকান, মাছ বাজার থাকে না, ব্যানার থাকে না? তো আপনার প্রথমেই মনে করেন ঢুকলেই যাতে যে এরকম একটা সুন্দর ব্যানার থাকে, যে ব্যানারটা দেখে বুঝেই মানুষ বুঝতেই পারে যে এটা হচ্ছে যে কি, আসলে এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে থাকে। আপনি একটা বুঝাইতে হবে ব্যানার দ্বারা। ঠিক আছে, ওকে। তো এখানে দেখেন আমাদের কি থাকে, এই যে হোম পেজটাকে আমি সিলেক্ট করে দেবো, এই হোম পেজটাকে আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে পোস্ট পেজ, পোস্ট পেজ কোথায় যাবে, এখানে আনকরেক্টেড হয়েছে আসতে, এটা দরকার নেই, এটা থাকুক এখানে এরকম। তারপরে সেভ দিয়ে দেন। ওয়ার্ডপ্রেস নিয়ে যদি আপনাদের সাথে আমি যদি 6 মাস ক্লাস করি, শেষ হবে না। নরমালে যদি কথা বলি, শেষ হবে? এইটা যে কত বড় একটা সমুদ্র, মানে ওয়ার্ডপ্রেস, এটা আপনি কল্পনা করতে পারেন। এইটার এখনো অনেক 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 কিছুই জানি না আমি। দেখেন এটা দিয়ে ই কমার্স প্ল্যাটফর্ম দাঁড় করাই নিতে পারি, কিন্তু ওয়ান টাইমে দাঁড় করাই নিতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা ই কমার্স প্ল্যাটফর্মে যা যা দরকার, একবারে ও দারাজটাকে কপি করে আমি দারাজটাকে একবারে সুন্দরভাবে করে দেবো, একবার পেমেন্ট মেথড যা যা সবকিছু করতে পারবো ই কমার্স, এই যে এইটা দেয়। কিন্তু তারপরেও কিন্তু আমার ভিতরে ঘাটতি আছে। তাহলে বুঝে নিই ওয়ার্ডপ্রেসটা কত বড় সমস্যা। আর ওয়ার্ডপ্রেসটা কেনই এত জনপ্রিয়। ঠিক আছে, এর ভিতরে পেজ বিল্ডারের প্লাগইনের অভাব নেই। শুধু যে পেজগুলোকে ডিজাইন করবেন, একটা চিন্তা করে দেখেন, একটা পেজ যদি ডিজাইন করতে হয় আমার কি কি লাগে? টাইটেল করবো, ইমেজ ডিজাইন করবো, ইমেজ ডিজাইন করে ক্যানভা দিয়ে ডিজাইন করে না, ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করে নিয়ে বয় দিব, লেখা লাগলে লেখা দিয়ে দেবো, বাটন লাগলে বাটন দিয়ে দেবো। তাহলে আর কি থাকতে পারে এর ভিতরে? এমন কি আছে? আসো আসো। এমন কি আছে যে এটা একটা মহাসমুদ্র? আসলেই আছে। আপনি দেখেন এক একজন এক এক ডেভেলপারে এক এক ধরনের মনে করেন যে পেজ বিল্ডার তৈরি করে এটার ভিতরে বিক্রি করতেছে। এক একজনের এক এক রকমের ডিজাইন, এক একজনের ডিজাইনটা এক এক রকমের ফাংশনালিটি দিয়ে রাখছে, এক একজনের ডিজাইনের ভিতরে এক এক রকম ডাইনামিক 3D অ্যানিমেশন অ্যাড করা। ঠিক আছে, মানে এটা অনেক মহা সমস্যা। এই জন্য যেগুলো ইম্পর্টেন্ট আছে, যেগুলো দ্বারা আপনারা মনে করেন একটা ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারবেন, যেগুলো দিয়ে মনে করেন একটা কাজ উঠাইতে পারবেন, ওগুলাই আমরা ধাপে ধাপে শিখে যাবো। ঠিক আছে, একটা প্রপার ডিজিটাল মার্কেটিং হইতে হলে আপনাকে ওয়েব ডিজাইনের মোটামুটি ধারণা থাকা লাগবে। অন্ততপক্ষে যদি ওয়েব ডিজাইন নাও করেন, অন পেজ ওটাকে করার জন্য আপনাকে ওয়েব ডিজাইন। তবে এর আগের যে ব্যাচগুলো গেছিল ওগুলাতে অত সময় পাইনি আসলে, ওরা আমাকে নিয়ে আগাইতে পারেনি, আমি যেভাবে আগাইতে চেয়েছিলাম ওরা ওইভাবে আগাইতে পারেনি। তবে এখন আপনারা দেখতেছি আমার সাথেই আগাইতেছে। ঠিক আছে, তারপরেও আর্নিং রিপোর্ট ওদের খুবই ভালো, হাই লেভেল আর্নিং করছে। আপনাদের তো এখনো আর্নিং মোটামুটি কম। হ্যাঁ, আহ, আপনি মোবাইল টিপতেছেন? ভালো ভালো ভালো। আপনি তো এখানে আসার পরে দেখেন, এখানে আসার পরে দেখেন, এখানে আমি হোম পেজটাকে সিলেক্ট করছি। বলেন। সময় 30 সেকেন্ড। বলেন কিসের রিপোর্ট? আচ্ছা তাহলে জান এবার। এটা রেকর্ডিং হচ্ছে ভিডিও, এটা রেকর্ডিং হচ্ছে ক্লাসটা। দিতেছি আমি, দিতেছি, হ্যাঁ। দেওয়ার পরে আপনি এখানে কি করবেন, সেভ করে দিবেন। সেভ করে দিবেন। এই যে এখানে কি করবেন আপনি, এই যে সেভ করে দিলাম, এই সেভ করে দিলাম। ওকে, দেওয়ার পরে এখন আমার হচ্ছে যে কি করার পালা, এখন আমার ডিজাইন করার পালা। এই যে হোম পেজটাকে ডিজাইন করতে হবে। হোমটা, এই যে হোম পেজটা, হোমটা চলে আসছে। ঠিক আছে, হোম পেজটাকে আমরা হাইড করে দিতে পারবো, সমস্যা নেই। এখান থেকে এই হোম লেখাটাকে হাইড করে দিতে পারবো। এখানে এই হোম পেজটা যেহেতু আমার আছে, এই হোম পেজটাকে ডিজাইন করতে হবে না। এখানে প্রথমে কি প্রয়োজন আমার, এখানে হোম পেজটা সিলেক্ট করছি না আমি, হোম পেজটাই তো অটো সিলেক্ট হয়ে আছে, দেখেন এটা নীল কালার হয়ে আছে। এই হোম পেজটাকে আমার কি করতে হবে, ডিজাইন করতে হবে। হোম পেজটা কি হয়েছে, এটা পেজের আন্ডারে না, পেজ তৈরি করছি না, এই পেজটাকে আমার ডিজাইন করতে হবে। তাহলে আমার চলে যেতে হবে কোথায়, এই যে পেজের ভিতরে। এই পেজের ভিতরে যদি যাই আমি, সরি আমি আগে ডিফল্টটাকে উপরে হেডারটাকে আমি সেকশনটাকে শেষ করে আসি। ঠিক আছে, আমি একটু ওসল হয়ে গেছি, ডিস্টার্ব হয়েছে তো একটু, এজন্য এখান থেকে আমি ডিফল্ট ভাবে আমি হেডারটাকে আগে ডিজাইন করতে হবে, হেডারটাকে কি করতে হবে, ডিজাইন করতে হবে।
এই ডাটাকে ডিজাইন করার জন্য আপনি কি করতে হবে, অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, এই কাস্টমাইজে যান। কাস্টমাইজে যাওয়ার পরে এখানে দেখেন এটা ওপেন হইতেছে,